তোকে স্ক্রিন শেয়ার করেছি। দেখো, দেখা যাচ্ছে তো? Yes, sir. হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি। তাহলে আমরা অলরেডি কি পড়েছি একটু ভালো করে খেয়াল করে দেখো। What we have discussed so far. আচ্ছা, আমরা আগের দিন মানে প্রথম দিকে বেশ কিছুটা সময় ধরে আলোচনা করেছি যে জেনারেল ট্রান্সপোর্ট ফেনোমেননটা কি আর কি, সেইটা নিয়ে অনেকটা আলোচনা করা হয়েছে। জেনারেল ট্রান্সপোর্ট ফেনোমেনাগুলো নিয়ে আলোচনা হয়েছে, জেনারেল ল অফ ট্রান্সপোর্ট নিয়ে কথাবার্তা বলেছি। এটা বেশ কিছু এক্সাম্পলস নিয়ে কথাবার্তা হয়েছে এগুলো। আর তারপরে আমরা যেটা করেছিলাম যে ভিসকোসিটিতে ঢুকে গিয়েছিলাম, মানে ওয়ান অফ দ্য ট্রান্সপোর্ট ফেনোমেনা সেটা হচ্ছে ভিসকোসিটি, যেটা একটা লিকুইডের প্রপার্টি। এই ভিসকোসিটি নিয়ে কিছু কথাবার্তা বলা হয়েছে। ভিসকোসিটি নিয়ে আমি কি কথাবার্তা বলেছি তার ডেফিনেশন বলেছি। তুমি স্টেডি ফ্লো, স্ট্রিমলাইন ফ্লো, টার্বুলেন্ট ফ্লো, এগুলো নিয়ে কথাবার্তা বলেছো। নিউটনস ল অফ ভিসকোসিটি নিয়ে কথাবার্তা বলা হয়েছে। নিউটনস ল অফ ভিসকোসিটি নিয়ে কথাবার্তা বলা হয়েছে। আর তোমার যেটা কথাবার্তা বলা হয়েছে যে মানে ভিসকোসিটি ইউনিট ডাইমেনশন, যেটা ইউনিট ডাইমেনশন, এইটা নিয়ে আমি বেশ কিছু কথাবার্তা বলে ফেলেছি আর কি। তাহলে ভিসকোসিটি নিয়ে এই জিনিসগুলোকে কভার করা হয়েছে। আচ্ছা, আজকে তাহলে আমরা কি কভার করব? What we want to discuss today, আচ্ছা আমরা আজকে কি নিয়ে কথাবার্তা বলবো? তাহলে প্রথমেই যে জিনিসটা নিয়ে কথাবার্তা বলবো, যে দেখা যায় যে কোনো একটা ধরো ক্যাপিলারিজ, তার দুটো এন্ডের মধ্যে যদি কোনো একটা প্রেসার ডিফারেন্স থাকে, তাহলে তো একটা ইনকম্প্রেসিবল ফ্লুইড ধরো ফর দ্য টাইম বিং, যেটা লিকুইড আর কি, সে বেসিক্যালি ফ্লো করছে। আর এবার ফ্লো করলে যে যখন স্টেডি ফ্লোটা মেনটেন হবে আর কি, মানে ফ্লাক্সটা যখন কনস্ট্যান্ট হয়ে যাবে, তখন তোমার তার মোশনটা দু রকমের হতে পারে, হয়তো সেটা স্ট্রিমলাইন ফ্লো অথবা টার্বুলেন্ট ফ্লো। যেটা আমরা আগের দিন স্ট্রিমলাইন ফ্লো বলতে কি বুঝছি, টার্বুলেন্ট বলতে কি, ফ্লো বলতে কি বুঝছি, সেটা আলোচনা করেছিলাম। এবারে এই স্ট্রিমলাইন ফ্লোটা হওয়ার কন্ডিশনটা কি সেটাকে বুঝতে হবে। সেইখান থেকে আমরা একটা পার্টিকুলার কনসেপ্ট ইন্ট্রোডিউস করবো, সেটা হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি বলে একটা জায়গা আছে, ক্রিটিক্যাল ভেলোসিটি। এবং সেইখান থেকে অটোমেটিক্যালি একটা নাম্বার মানে একটা ইন্ট্রোডিউস হবে, ইউনিটলেস একটা নাম্বার ইন্ট্রোডিউস হবে, যেটা রেনল্ড নাম্বার। এই একটা পার্ট প্রথমে আলোচনা করার দরকার আছে, এবং ক্রিটিক্যাল ভেলোসিটিটাকে ফ্রম ডাইমেনশনাল অ্যানালিসিস আমরা আনার চেষ্টা করব। আর তারপরে যেটা প্রথমেই করব সেটা হচ্ছে পয়সোলির ইকুয়েশন, যেটা সেটা একটা ইনকম্প্রেসিবল ফ্লুইডের ক্ষেত্রে কেমন হয় আর কি, সেটাকে দেখা।
আর পয়সলের ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে তারপর সঙ্গে সঙ্গে যে কাজটা আমি করতে চাইবো সেটা হচ্ছে যে ডিটারমিনেশন অফ ভিসকোসিটি, ডিটারমিনেশন অফ রিলেটিভ ভিসকোসিটি। ডিটারমিনেশন অফ রিলেটিভ ভিসকোসিটি এবং ইউজিং বাই অসওয়াল ভিসকোমিটার বা ইউজিং অসওয়াল ভিসকোমিটার, অসওয়াল ভিসকোমিটার এইটা। তাহলে প্রথম স্লটে আমরা এই তিনটে জিনিস খুব কুইকলি কভার করে নিতে চাইছি। আর এই তিনটে জিনিস হয়ে যাওয়ার পরে সেকেন্ড স্লটে আমরা যেটাকে করব সেটা হচ্ছে তোমার টার্মিনাল ভেলোসিটি বলে একটা জিনিস আছে, সেটাকে ইন্ট্রোডিউস করা। সেখান থেকে স্টোকস ল সেটাকে বোঝা, এবং এই টার্মিনাল ভেলোসিটি, স্টোকস ল ইত্যাদিকে কাজে লাগিয়ে তুমি আবার আরেক রকম করে ভিসকোসিটি ডিটারমাইন করে নিতে পারো, যাকে বলা হয় যে মানে ফ্রি ফলিং মেথড, এরকম একটা নাম আর কি। যে একটা ধরো লিকুইড আছে, সেখানে তুমি একটা মেটালিক স্ফেরিক্যাল বল তুমি ফেলতে দিচ্ছ, একটা সময় পর তার ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে যায়, যেটাকে বলে টার্মিনাল ভেলোসিটি। হ্যাঁ। আরেকটা লিংক আছে, ওটাতে যান। ও আচ্ছা, দাঁড়াও এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। এক সেকেন্ড। QKX H বলো। হুম। সবাই শুনতে পাচ্ছে তো? সবাই শুনতে পাচ্ছে তো? Yes, sir. হ্যাঁ স্যার। হ্যাঁ তো শোনা যারা যাচ্ছে। যারা নতুন জয়েন করলে তারা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ঠিক আছে। দেখো তাহলে যেটা আমরা মানে যেটা করব সেটা হচ্ছে এই যে ক্রিটিক্যাল ভেলোসিটি, রেনল্ড নাম্বার, এটাকে ইন্ট্রোডিউস করব, পয়সলের ইকুয়েশন থেকে ডিরাইভ করব, সেখান থেকে ডিটারমিনেশন অফ রিলেটিভ ভিসকোসিটি ইউজিং অসওয়াল্ড ভিসকোমিটার। এই তিনটি জিনিস তো প্রথমে আলোচনা করি। তারপর যদি টাইম পারমিট করে তাহলে আরেকটা পার্টিকুলার জায়গা আছে যেখানে স্টোকস ল, টার্মিনাল ভেলোসিটি, সেখান থেকে আবার ডিটারমিনেশন অফ রিলেটিভ ভিসকোসিটি কোএফিসিয়েন্ট, সেটা নিয়ে কিছু কথাবার্তা হবে আমার। ঠিক আছে? আচ্ছা। তাহলে দেখো ক্রিটিক্যাল ভেলোসিটি জিনিসটা কি সেটা আমরা প্রথমে একটুখানি বুঝে নিই, যে ক্রিটিক্যাল ভেলোসিটি বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝছি। আচ্ছা, ক্রিটিক্যাল ভেলোসিটিটা হচ্ছে তোমার যখন একটা ক্যাপিলারির ভেতর দিয়ে কোন একটা ইনকম্প্রেসিবল ফ্লুইড ফ্লো করছে, বা ইনকম্প্রেসিবলও হতে হবে না, কোন একটা ফ্লুইড জাস্ট ফ্লো করছে,
তখন তার ভেলোসিটিটা একটা সার্টেন ভ্যালু থেকে যদি কম থাকে তাহলে স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন হবে। আর যদি ভেলোসিটিটা হচ্ছে সেই সার্টেন ভ্যালুটাকে এক্সিড করে যায় তাহলে কিন্তু আর স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন হবে না। তখন ফ্লোটা হচ্ছে টার্বুলেন্ট হয়ে যাবে। তাহলে ওই যে ম্যাক্সিমাম ভেলোসিটিটা যার মধ্যে থাকলে তোমার ক্রিটিক্যাল ভেলোসিটিটা যার মধ্যে থাকলে হচ্ছে তোমার স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন হবে, সেইটাকে বলা হবে হচ্ছে তোমার ক্রিটিক্যাল ভেলোসিটি। ক্রিটিক্যাল ভেলোসিটি জিনিসটা কি? তাহলে সেটা হচ্ছে যে when a fluid flows through a capillary, then there is a maximum velocity within which streamline flow is maintained. This velocity is called the critical velocity. So when a fluid flows through a capillary, then there is a maximum velocity within which streamline flow is maintained. This velocity is called the critical velocity. যদি এমন হয়ে যায় যে if velocity of the fluid if velocity of the fluid exceeds the critical velocity, then the flow becomes turbulent. তো ফ্লোটা কিন্তু টার্বুলেন্ট হয়ে যাবে। তাহলে দেখো কি বলছি না, তোমার যখন কোনো একটা ক্যাপিলারি বা সরু পাইপ আর কি তার মধ্যে দিয়ে তোমার কোনো একটা ফ্লুইড ফ্লো করবে, তখন দেখা যাচ্ছে তার স্পিডটা একটা ম্যাক্সিমাম ভ্যালুর নিচে থাকলে হচ্ছে তোমার কি তোমার স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন থাকবে। তো তার থেকে যদি এক্সিড করে যায় তাহলে কিন্তু তুমি দেখতে পাবে যে তার ফ্লোটা টার্বুলেন্ট হয়ে গেছে। তাহলে সেই যে ম্যাক্সিমাম ভেলোসিটি তাকে বলা হচ্ছে তোমার ক্রিটিক্যাল ভেলোসিটি, এবং সেটাকে এক্সপ্রেস করা হবে ভিসি দিয়ে। তাহলে ইট ইজ expressed by critical velocity is expressed by VC. Critical velocity is expressed by VC, মানে সাফিক্স ভিটাকে ক্রিটিক্যাল বোঝানোর জন্য ইউজ করছি আমরা। আচ্ছা এবারে দেখো, এবারে এই যে ক্রিটিক্যাল ভেলোসিটিটা, সেই ক্রিটিক্যাল ভেলোসিটিটা তুমি তার এক্সপ্রেশনটা কেমন করে বের করবে, সেটা কার কার উপরে ডিপেন্ড করে, এটা সেটা বোঝার চেষ্টা করা যাক। আচ্ছা দেখো, যখন তুমি একটা ক্যাপিলারি কনসিডার করছো, একটা সরু ক্যাপিলারি, আমি একটুখানি মানে মানে একদম ক্যাপিলারি যতটা সরু হয় ততটা সরু হিসেবে যদি দেখাই তাহলে ছবিটা দেখতে বাজে হবে বলে আমি একটুখানি এনলার্জ করে তোমার আঁকছি আর কি। এইটা ধরো এমনিতে কি হয় না, এদিকে একটা প্রেশার আছে P1 ইনলেটে, একটা প্রেশার আছে P2, ধরে নাও P1টা গ্রেটার দ্যান P2, তাহলে ফ্লুইডটা কি করে না এদিক থেকে গিয়ে এদিকে জাস্ট ফ্লো করে। এটা হচ্ছে তোমার আউটলেট আর এটা হচ্ছে তোমার ইনলেট। এদিক থেকে ফ্লুইডটা ঢুকলে এদিকে জাস্ট বেরোলো। আর এবারে আমি যেটা জানতে চাইছি যে ক্রিটিক্যাল ভেলোসিটিটা বোঝার চেষ্টা করে যে কার কার উপরে নির্ভর করতে পারে। হ্যাঁ বলো। স্যার বলছি, আপনি বললেন যে ক্রিটিক্যাল ভেলোসিটি মানে স্ট্রিমলাইন ফ্লো যেটা আছে সেটা তো ম্যাক্সিমাম ভেলোসিটির মধ্যে যেটা থাকবে, তো ওটা পার হয়ে গেলে তারপরে ক্রিটিক্যাল ভেলোসিটি হবে। তো স্যার ওই লেখাটা বুঝলাম না। না না, ক্রিটিক্যাল ভেলোসিটিটা ক্রস করে গেলে ফ্লোটা টার্বুলেন্ট হয়ে যাবে। মানে তুমি দেখবে তোমার জেনারেল এক্সপিরিয়েন্স হচ্ছে যে যখন দেখবে একটা ধরো মানে মানে নদী দিয়ে জল যাচ্ছে, তুমি দেখবে যখন মানে জলের স্পিড খুব কম আছে তখন তুমি দেখবে যে ওই হয়তো দুটো
হালকা কিছু তুমি পাশাপাশি জাস্ট ছেড়ে দিলে তারা মোটামুটি প্যারালালি জাস্ট মুভ করছে। আর যখন প্রচন্ড বন্যা আসে বা যখন দেখবে তোমার জলের স্পিড প্রচন্ড বেশি থাকে, তখনই দেখবে ঘূর্ণিটা আসে আরকি। তাহলে এই ঘূর্ণি হয়ে যাওয়া মানে হচ্ছে তোমার বেসিক্যালি ফ্লোটা টার্বুলেন্ট হয়ে যাওয়া। আর ঘূর্ণি আসার আগে আরকি যখন জিগজ্যাগ মোশনটা থাকছে না, প্রত্যেকটা মলিকিউল যখন জাস্ট একটা লাইন মেইনটেইন করে এগোচ্ছে সেটা হচ্ছে স্ট্রিমলাইন ফ্লো। তুমি দেখতে পাবে যে স্পিডটা একটা সার্টেন ভ্যালুর কম থাকলে, ফ্লুইডের স্পিডটা সার্টেন ভ্যালুর কম থাকলে স্ট্রিমলাইন ফ্লোটা মেইনটেইন থাকে। আর স্পিডটা হচ্ছে সার্টেন ভ্যালু এক্সিড করে গেলে তখন ফ্লোটা হচ্ছে টার্বুলেন্ট হয়ে যায়। সেটাই আমি বলেছি। যে if velocity of the fluid exceeds the critical velocity then the flow becomes turbulent, মানে critical velocity একটা ম্যাক্সিমাম ভ্যালু যার স্পিডটা তার থেকে নিচে থাকলে ফ্লোটা স্ট্রিমলাইন হবে, আর ফ্লোটা তার থেকে এক্সিড করে গেলে সেটা হচ্ছে তোমার টার্বুলেন্ট হয়ে যাবে। ধরো আমি বললাম যে 10 মিটার পার সেকেন্ড ধরো একটা ক্রিটিক্যাল ভেলোসিটি, তাহলে যতক্ষণ পর্যন্ত ভেলোসিটিটা 10 মিটার পার সেকেন্ড বা তার থেকে কম থেকে যাবে ততক্ষণ পর্যন্ত সেটা স্ট্রিমলাইন ফ্লো। আর যদি 11, 12, 13 হয়ে যায় মানে 10 এক্সিড করে গেলে তখন ফ্লোটা হচ্ছে টার্বুলেন্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে এই ক্যাপিলারিটার মধ্যে দিয়ে যখন স্যার একটা ফ্লুইডকে আমরা পাঠাচ্ছি তখন তো ফ্লুইডটা স্যার ভিসকাস ফোর্স এক্সপিরিয়েন্স করবে স্যার এই হ্যাঁ, যে হ্যাঁ, অবশ্যই তো। ভিসকাস ফোর্স এক্সপেরিয়েন্স করবে তো। হুম। তার জন্যই স্যার আর কি ওটা স্লোলি আর ওর জন্য একটু যেই রেটে ঢুকছিল বেরোনোর সময় সেটা তত রেটে বেরোবে না এই জন্য কি? না মানে আল্টিমেটলি যখন তোমার স্টেডি ফ্লোটা মেইনটেইন হয়ে যাবে, তখন আল্টিমেটলি যে রেটে ঢুকছিল সেই রেটেই বেরোবে। হ্যাঁ? মানে এটা আচ্ছা হচ্ছে স্টেডি হ্যাঁ ফ্লোটা যখন মেইনটেইন হয়ে যাবে মানে ফ্লাক্সটা অর্থাৎ মানে ভলিউম ফ্লোস পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া সেটা টাইমের উপর ডিপেন্ড করবে না। ঠিক আছে? তাহলে সেই সিচুয়েশনে চলে আসার পরে তোমাকে দেখতে হবে যে এই যে ইন্ডিভিজুয়াল মানে অ্যাজিভ যেন একটা লেয়ার স্ট্রাকচার মেনটেন করে যাচ্ছে, এই প্রত্যেকটা লেয়ার মানে এক একটা লাইন অ্যাজিভ যেন আর কি, এই লাইনগুলো তোমার এই ধরনের যদি একটা মানে কি বলবো ইউনিফর্ম যদি ক্যাপিলারি হয় আর কি, তাহলে এই যে লাইনগুলো সেটা বেসিক্যালি হচ্ছে এই প্যারালাল লাইন না তোমার এই জিগজ্যাগ লাইন আর কি। যখন প্যারালাল লাইন হবে তখন ওটা হচ্ছে স্ট্রিম লাইন। আগে দুটো স্ট্রিম লাইন ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো তফাৎগুলো পরিষ্কারভাবে বলেছি না, সেটার সঙ্গে খেয়াল করবে। তাহলে স্টেডি ফ্লোটা মেইনটেইন হতে হচ্ছে। স্টেডি ফ্লোটা মেইনটেইন হওয়ার পরে তোমাকে দেখতে হবে যে ফ্লোটা স্ট্রিমলাইন না টার্বুলেন্ট। এবার স্ট্রিমলাইন ফ্লো হতে গেলে দেখা যাচ্ছে যে স্পিডটা মানে ভেলোসিটি অফ দ্য ফ্লুইড সেটা একটা সার্টেন ভ্যালু থেকে কম হতে হবে। এবারে কোন ভ্যালু থেকে কম হতে হবে সেটাই হচ্ছে তোমার ক্রিটিক্যাল ভেলোসিটি। হুম, ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবারে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল ভেলোসিটি এক্সপ্রেশনটাকে ফ্রম ডাইমেনশনাল অ্যানালিসিস বের করতে পারি। তো এটা হচ্ছে ধরো আমি এক্সপ্রেশন অফ ক্রিটিক্যাল ভেলোসিটি ফ্রম ডাইমেনশনাল অ্যানালিসিস, এটা আমি কেমন করে করতে পারি একটু দেখে নিই। আচ্ছা, তুমি জাস্ট দেখো জাস্ট তোমার এক্সপিরিয়েন্স বা এক্সপেরিমেন্টস কি বলে? এক্সপেরিমেন্টস অ্যান্ড এক্সপিরিয়েন্স, সো দ্যাট মানে তুমি অনেক এক্সপেরিমেন্ট করতে পারো বা তোমার এক্সপিরিয়েন্স যেটা দেখায় সো দ্যাট যে ভিসি কার কার উপর ডিপেন্ড করতে পারে। ডিপেন্ড অন এক নম্বর, আচ্ছা যেটা প্রথমেই তুমি বললে ভিসকসিটি কোএফিসিয়েন্ট অফ দ্য ফ্লুইড তার উপরে নিশ্চয়ই নির্ভর করবে, কারণ একটা ফ্লো করা না করাটা কিন্তু অবশ্যই ভিসকসিটির উপর ডিপেন্ড করে। কোন একটা গিভেন প্রেসার ডিফারেন্স তুমি দেখেছো, অবভিয়াসলি ভিসকাস লিকুইড হলে তুমি দেখবে ভেলোসিটি খুব কম হয়। হ্যাঁ, তুমি ধরো একটা মানে পাইপ দিয়ে তোমার জল যাচ্ছে, হ্যাঁ, আর একটা পাইপ দিয়ে তোমার ধরো একটা গ্লিসারল বা এই টাইপের কেউ কেউ যাচ্ছে আর কি, বা একটা আঠা, হ্যাঁ, গাম এই টাইপের কাউকে তুমি ফ্লো করতে দিচ্ছ, অবভিয়াসলি যেটা বেশি চটচটে বেশি ভিসকা তার স্পিডটা কম হবে বা ভেলোসিটি কম হবে, সেটা অবশ্যই তাহলে যেটা দাঁড়াবে ক্রিটিক্যাল ভেলোসিটি অবশ্যই হচ্ছে ভিসকসিটি কোএফিসিয়েন্ট অফ দ্য ফ্লুইড তার উপর নির্ভর করবে। ডিপেন্ডস অন viscosity coefficient of the fluid ইটা তার উপর ডিপেন্ড করলে মানে ভিসকসিটি এই প্রপার্টিটাকে তুমি ভিসকসিটি কোফিসিয়েন্ট দিয়ে এক্সপ্রেস করো, এর উপরে ডিপেন্ড করবে। আচ্ছা 2 নম্বর কার উপরে ডিপেন্ড করতে পারে? আচ্ছা ডেনসিটি অফ দ্য ফ্লুইড
ফ্লুইড না লিকুইড কি লিখেছে এখানে, ডেনসিটি অফ দ্য ফ্লুইড তার উপরে নির্ভর করতে পারে, রো তার উপরে নির্ভর করতে পারে, আর কার উপরে নির্ভর করতে পারে, রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি তার উপরে নির্ভর করতে পারে। রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি আর ধর এর উপরে নির্ভর করতে পারে। তাহলে কেমন করে নির্ভর করছে আমি জানি না, কিন্তু এদের উপরে নির্ভর করতে পারে সেটা, এটি জাস্ট আমি বললাম আর কি। মানে তুমি তোমার এক্সপিরিয়েন্স তাই বলবে যে দেখবে তোমার ক্যাপিলারি রেডিয়াসটা মানে সরু ক্যাপিলারি হলে তোমার স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন হয়, মোটা ক্যাপিলারি হলে দেখবে স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন হয় না। আচ্ছা, ডেনসিটি অবশ্যই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি। হ্যাঁ, তোমার দেখবে ডেনসিটি যখন বেশি হবে, হ্যাঁ, তখন তোমার দেখবে স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন হতে পারে না, ডেনসিটি কম হলে হচ্ছে স্ট্রিমলাইন ফ্লোটা সহজে মেনটেন হয়। এই ব্যাপারগুলো আছে, আর ভিসকসিটি কোএফিসিয়েন্টের উপর নির্ভর করবে, সেটা খুব স্বাভাবিক আর কি। তাহলে আমি বললাম যে লেট আস রাইট মিডিয়ামটা নেচারের উপর ডিপেন্ড করে। ওই নেচারটাই তো, নেচারের মধ্যেই তো তোমার ডেনসিটি আর ভিসকসিটি কোএফিসিয়েন্ট ঢুকে গেল। যে মিডিয়ামটা নিচ্ছ তুমি, ধরো তুমি তো লিকুইড টু লিকুইড ডিফার করবে বলছো, তাহলে লিকুইড টু লিকুইড কিভাবে ডিফার করবে না, লিকুইড টু লিকুইড তাদের ডেনসিটি আলাদা, লিকুইড টু লিকুইড তাদের ভিসকসিটি কোএফিসিয়েন্ট আলাদা, হ্যাঁ। তাহলে এবার আমি বললাম যে লেট আস রাইট, এই যে তোমার সকল ক্রিটিক্যাল ভেলোসিটিটা এইটা অ্যাকচুয়ালি একটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট আছে কে, আর ইটা টু দি পাওয়ার ধরে এক্স পাওয়ারের উপরে ডিপেন্ড করে, ডেনসিটির পাওয়ার ওয়াই এর উপর ডিপেন্ড করে, আর রেডিয়াসের পাওয়ার জেড এর উপর ডিপেন্ড করে। মানে যখন ডাইমেনশনাল অ্যানালিসিস করা হয় তখন তো মূল জায়গাটা এরকম যে তোমার যেটা করতে হয় যে তুমি ভিসিটা কার কার উপরে নির্ভর করে তুমি দেখলে, এবারে ঠিক ফাংশনাল ডিপেন্ডেন্স এক্স্যাক্টলি কেমন তুমি জানো না, মানে এটার কোন পাওয়ারের সঙ্গে প্রপোর্শনাল, বা রো এর কোন পাওয়ারের সঙ্গে প্রপোর্শনাল, বা আর এর কোন পাওয়ারের সঙ্গে প্রপোর্শনাল তুমি জানো না, সেটা তুমি এক্স ওয়াই জেড বলে দিলাম। আর কে হচ্ছে তোমার একটা জাস্ট এইটাকে ইকুয়েট করার জন্য একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। মানে এখানে যেটা দাঁড়াচ্ছে যে তোমার কেটা একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি বা ইউনিটলেস কোয়ান্টিটি, এটা whose value can be determined from, তোমাকে অ্যাকচুয়াল এক্সপেরিমেন্ট করে দেখে নিতে হবে তার ভ্যালুটা কত হবে, from can be determined from experiment, can be determined from experiment or from some other mathematical tricks। কে এর ভ্যালুটা তোমাকে কোনো ম্যাথমেটিক্যাল ট্রিক্স দিয়ে বা এক্সপেরিমেন্টাল রেজাল্টের উপর বেস করে কে এর ভ্যালুটা তোমাকে বের করে নিতে হবে আর কি, এটা। আচ্ছা, আর এক্স ওয়াই জেডটা কি হচ্ছে না, এক্স ওয়াই জেড এটা হচ্ছে কোফিশিয়েন্টস অফ ইটা, রো অ্যান্ড আর রেসপেক্টিভলি। মানে ক্রিটিক্যাল ভেলোসিটিটা ইটার সঙ্গে ঠিক কেমন করে ডিপেন্ড করে, মানে এটার সঙ্গে প্রপোর্শনাল নাকি স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল না ইনভার্সলি প্রপোর্শনাল না কি, সেটা এক্স এর ভ্যালু দিয়ে তুমি জাস্ট বুঝতে পারবে। আচ্ছা, এবারে দেখো তোমার এই যে তুমি ক্রিটিক্যাল ভেলোসিটিটাকে কে ইটা টু দি পাওয়ার এক্স, রো টু দি পাওয়ার ওয়াই, আর টু দি পাওয়ার জেড এইরকম ভাবে তুমি লিখলে, এবারে ডাইমেনশনাল ইকুয়েশনটা কি হবে, দেখো ক্রিটিক্যাল ভেলোসিটি তার ডাইমেনশন হচ্ছে ডিস্টেন্স, এটা এল টি টু দি পাওয়ার -1, আর কে হচ্ছে ইউনিটলেস কোয়ান্টিটি। আর ইটা আগের দিন আমি ডাইমেনশনটাকে করে দিয়েছিলাম, মনে আছে কি ছিল বলো তো, এম এল টু দি পাওয়ার -1, তার পাওয়ারটা কত, আর পাওয়ারটা তোমার বেসিক্যালি এক্স হচ্ছে। আচ্ছা, রো যেটা তোমার ডেনসিটি, ডেনসিটিটা কি মাস পার ইউনিট ভলিউম, এইটা তার পাওয়ার ওয়াই হচ্ছে। আর আরটা কি, আরটা হচ্ছে তোমার সিম্পলি লেন্থ, তার পাওয়ার হচ্ছে তোমার জেড হচ্ছে। এখানে তুমি দেখো কি হচ্ছে না, এম টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এল টু দি পাওয়ার -x -3y প্লাস জেড, আর টি টু দি পাওয়ার -x, তাই তো, আর টি তো কোথাও না এইটা, আর এদিকে হলো এল টি টু দি পাওয়ার -1। এবারে তুমি
যেটা করবে যে ডাইমেনশনাল ইকুয়েশনে প্রত্যেকটা টার্মের ডাইমেনশন গুলো সমান করো, তাহলে তাহলে তুমি কি পাচ্ছ, তাহলে ফ্রম দিস ইকুয়েশন উই গেট m এর পাওয়ার ডান দিকে আছে x প্লাস ওয়াই, বাঁ দিকে কত, সেটা বেসিক্যালি 0, ঠিক আছে। আর l এর পাওয়ার মাইনাস এক্স মাইনাস 3y প্লাস জেড, এইটা l এর পাওয়ার ডান দিকে আছে মাইনাস এক্স মাইনাস 3y প্লাস জেড, এখানে l এর পাওয়ার কত, বেসিক্যালি তোমার 1। আর t এর পাওয়ার ডান দিকে আছে মাইনাস এক্স আর বাঁ দিকে আছে কত, -1, এইটা। এই তিনটে ইকুয়েশন তুমি পেয়ে গেলে, এই তিনটে ইকুয়েশন। এই তিনটে ইকুয়েশন থেকে দেখো তুমি কি পাচ্ছ না, x এর ভ্যালু তুমি পেয়ে যাচ্ছ 1, মাইনাস এক্স যদি -1 হয় তাহলে x ইকুয়াল টু 1 হয়ে গেল। আচ্ছা ওয়াইটা কত, ইকুয়েশন 1 থেকে, মানে এই যে ইকুয়েশনটা x প্লাস ওয়াই যদি 0 হয়ে যায়, তাহলে x যদি অলরেডি 1 হয়ে গেছে, তাহলে ওয়াইটা হতে হবে তোমার -1 হয়ে যাচ্ছে। আর জেডটা কি হবে, জেডটা দেখো তুমি জাস্ট মানে মানে যেটা হচ্ছে x এর ভ্যালু 1, তাহলে -1 হলো। আচ্ছা এখানে হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস তোমার 3 হয়ে গেল জেডটা, তাহলে জেডটা কত হয়ে যাচ্ছে, -1, তাই তো, তাই তো। এই যে 1 প্লাস এক্স প্লাস 3y, তাহলে ওয়াইটা -1 হয়ে, তাহলে x এর ভ্যালু 1, y এর ভ্যালু -1, জেড এর ভ্যালু -1 তোমার হয়ে যাচ্ছে। তাহলে তাহলে কি হলো, তাহলে তা যদি হয় তাহলে সেখান থেকে তুমি যেটা পাচ্ছ দেখো যে ভিসিটা, তাহলে দেন ক্লিয়ারলি ক্রিটিক্যাল ভেলোসিটিটা কি হচ্ছে, কে ইটা বাই রো আর। কারণ ইটার পাওয়ারটা 1 ছিল, তাহলে সেটা উপরে রয়ে গেল, আর রো এর পাওয়ার মানে ওয়াইটা আর আর এর পাওয়ার জেডটা সেটা তোমার -1 -1 আছে, এখানে নিচে চলে এলো, তো ভিসি ইকুয়াল টু কে ইটা বাই রো আর। হ্যাঁ কি কি বল, না স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার। হ্যাঁ ভিসিটা হচ্ছে কে ইটা বাই রো আর, এটা। তো এইটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল ভেলোসিটির এক্সপ্রেশন বেরোলো কে ইটা বাই রো আর। আচ্ছা এখানে কেটা না, এইটা কিন্তু এই যে ডাইমেনশনলেস কোয়ান্টিটি, এইটাকে বলা হয় মানে কে এই যে ডাইমেনশনলেস কোয়ান্টিটি, এইটাকে বলা হচ্ছে তোমার রেনল্ড নাম্বার। ডাইমেনশনলেস নাম্বার called the রেনল্ড নাম্বার। আসলে কি হয়, রেনল্ড নাম্বার লিকুইড টু লিকুইড রেনল্ড নাম্বার ডিফার করে। এবার তুমি দেখো পরিষ্কার, যার রেনল্ড নাম্বার বেশি তার করসপন্ডিং ক্রিটিক্যাল ভেলোসিটি বেশি, তাই তো। আর ক্রিটিক্যাল ভেলোসিটি বেশি হলে তার পক্ষে হচ্ছে স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন হওয়া অনেক সহজ। মানে যার রেনল্ড নাম্বার, যে ফ্লুইডের রেনল্ড নাম্বার যত বেশি হবে তার ক্ষেত্রে হচ্ছে তোমার স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন হওয়াটা তত ইজিয়ার হবে। কারণ আমার ভেলোসিটি অফ দা লিকুইড বা ফ্লুইড সেটা ক্রিটিক্যাল ভেলোসিটি থেকে কম থাকলে তবে তো স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন হয়। তাহলে মানে রেনল্ড নাম্বারটা কিন্তু সেটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, যে রেনল্ড নাম্বারটা একটা সার্টেন ভ্যালু, মানে তার একটা স্পেসিফিক ভ্যালু আছে। হ্যাঁ এবারে ফ্লুইড টু ফ্লুইড রেনল্ড নাম্বারটা আলাদা। এবারে যার রেনল্ড নাম্বারটা বেশি তার ক্ষেত্রে ক্রিটিক্যাল ভেলোসিটি বেশি, তার ক্ষেত্রে স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন হওয়া অনেক সহজ। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখবে, যে হায়ার দ্য রেনল্ড নাম্বার higher will be the critical velocity, higher will be the critical velocity, আর easier will be the স্ট্রিমলাইন ফ্লো। হ্যাঁ মানে স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন হওয়াটা তার পক্ষে হচ্ছে তত ইজিয়ার হবে। আর এই ইকুয়েশন থেকে কতগুলো জিনিস আরো বুঝতে পারছো দেখো, যে যে যখন ভিসকোসিটি কোএফিসিয়েন্ট অফ দ্য ফ্লুইড বেশি হবে, ডেনসিটিটা কম হবে, রেডিয়াসটা কম হবে, তখন ক্রিটিক্যাল ভেলোসিটিটা বেশি, তখন স্ট্রিমলাইন ফ্লোটা হচ্ছে ইজিলি মেনটেন হবে। তখন একটা পার্টিকুলার লিকুইড আছে তুমি ধরে নাও, তার জন্য ইটা রো হচ্ছে ফিক্সড হয়ে গেছে। এবারে তোমার যদি সরু ক্যাপিলারি হয় যার রেডিয়াস হচ্ছে কম, তার ক্ষেত্রে ক্রিটিক্যাল ভেলোসিটি বেশি হবে, তার ক্ষেত্রে ফ্লোটা সহজে স্ট্রিমলাইন হবে।
আর যদি রেডিয়াসটা বড় হয়ে যায়, মানে ক্যাপিলারি ইউজ না করে তুমি একটা মোটা পাইপ যদি ইউজ করো যার রেডিয়াসটা অনেক বেশি, তার ক্রিটিক্যাল ভেলোসিটি অনেক কম, তখন দেখো তোমার ভেলোসিটিটা জাস্ট ক্রিটিক্যাল ভেলোসিটি ইজিলি এক্সিড করে যাবে, তখন কিন্তু স্ট্রিমলাইন ফ্লোটা হচ্ছে টার্বুলেন্ট হয়ে যাবে। তাহলে ফর এ পার্টিকুলার ফ্লুইড, যদি একটা পার্টিকুলার ফ্লুইড তুমি কনসিডার করো, narrower the radius of the capillary or narrower the capillary, narrower the capillary, higher will be the critical velocity, will be the critical velocity, easier will be the streamline flow। তোমার স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন হওয়া তোমার পক্ষে অনেক সহজ হয়ে যাচ্ছে। তো দেখো তার ক্রিটিক্যাল ভেলোসিটিটা কি, রেনল্ড নাম্বারটা কি, আর ক্রিটিক্যাল ভেলোসিটি কার কার উপরে নির্ভর করে, এবং তোমার স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন হতে গেলে তোমার ক্যাপিলারিটা ন্যারোয়ার হতে হবে, এই যে জিনিসগুলো সেইগুলো তুমি বুঝতে পারলে কিনা দেখে নাও আর কি। হ্যাঁ, ঠিক আছে তো, পরিষ্কার তো যেটা বলা হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা, এটা হ্যাঁ এইখান স্যার। থেকে তোমার একটা পরীক্ষা পরে কোশ্চেন আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কি দেখবে যে আমরা ওই অসওয়াল ভিস্কোমিটার দিয়ে ভিসকোসিটি কোএফিসিয়েন্ট ডিটারমাইন করি, ঠিক আছে? আচ্ছা, অসওয়াল ভিস্কোমিটার তার যে প্রিন্সিপালটা সেটা পয়সনলিজ ইকুয়েশনের উপরে বেস করে। আবার পয়সনলিজ ইকুয়েশনটা তখনই ভ্যালিড যখন স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন হচ্ছে। তা স্ট্রিমলাইন ফ্লো মেনটেন কখন হবে না, যখন তোমার ক্যাপিলারি রেডিয়াসটা তোমার যথেষ্ট কম হবে। সেই জন্য তোমার এই অসওয়াল ভিস্কোমিটারে যে ক্যাপিলারিটা দেওয়া হয় তার রেডিয়াসটা কম হয়, সেই জন্য তুমি সেখান থেকে ভিস্কোসিটি ডিটারমাইন করতে পারো। এবারে কথা হচ্ছে তার বদলে কেউ যদি সরাসরি বুড়ের বা পিপের যে টাইপের গ্লাস অ্যাপারেটাস ল্যাবরেটরিতে এমনি অ্যাভেলেবেল সেই টাইপের কোনো একটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, তাহলে সে ভিস্কোসিটি কোএফিসিয়েন্টটা প্রপারলি বের করতে পারবে কিনা। তো উত্তর হচ্ছে না, পারবে না। তার কারণটা হচ্ছে বুয়েট বা তোমার এমনি পিপের তাদের রেডিয়াসটা এতটাই বেশি যার জন্য ক্রিটিক্যাল ভেলোসিটি প্রচন্ড কম হয়ে যাবে। আচ্ছা, ক্রিটিক্যাল ভেলোসিটি কম হয়ে গেলে যেটা দাঁড়াবে যে তোমার ওই খুব ইজিলি হচ্ছে ভেলোসিটিটা ক্রিটিক্যাল ভেলোসিটিকে এক্সিড করে যাবে, অর্থাৎ ফ্লোটা তোমার স্ট্রিমলাইন থাকবে না। আর ফ্লোটা যদি স্ট্রিমলাইন না থাকে তাহলে পয়সনের ইকুয়েশন থেকে রিলেটেড যা কিছু সেগুলো তুমি আর এক্সটেন্ড করতে পারবে না। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা প্রবলেমটাকে দিয়ে রাখছি, প্রবলেমটা মোটামুটি ভাবে বলে দিলাম, পরে সেটা আরো পরিষ্কার হয়ে যাবে। তাহলে একটা প্রবলেম বা কোশ্চেন যাই বলো না কেন, কোশ্চেনটা হচ্ছে যে is it possible to determine viscosity coefficient of a fluid using a BURETT, মনে হয় বুরেট বানানটাকে ভুলে গেছি, বুরেট অর পিপেট। এই বুরেট বা পিপেট ইত্যাদি ব্যবহার করে তুমি জাস্ট ভিস্কোসিটি কোএফিসিয়েন্টটা মাপতে পারবে কিনা। আমি উত্তরটা এখন লিখলাম না, উত্তরটা জাস্ট মুখে বলে দিলাম তোমাকে যে বুরেট বা পিপেট এইটা মানে তুমি আসলে প্রথম কথা হচ্ছে যে যে ভিস্কোসিটি যেটা তুমি মাপো সেটা যে প্রিন্সিপালটা ওবে করছে সেটা বেসিক্যালি পয়সনলিজ ইকুয়েশন। পয়সনলিজ ইকুয়েশনটা ভ্যালিড যখন ফোটা হচ্ছে স্ট্রিমলাইন, আর স্ট্রিমলাইন ফোটা মেনটেন হবে তখনই যখন হচ্ছে তোমার স্পিড অফ দ্য ভেলোসিটি অফ দ্য ফ্লুইড সেটা হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি থেকে কম থাকবে। আর যখন তোমার এই বুলেট বা পিপেট এই টাইপের ইউজ করছে তখন রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি এতটা বেশি হয়ে যাচ্ছে যে ক্রিটিক্যাল ভেলোসিটি প্রচন্ড কম হয়ে যাচ্ছে। ক্রিটিক্যাল ভেলোসিটি যদি কম হয়ে যায় তখন হচ্ছে তুমি স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন করতেই পারবে না, ভেলোসিটি একটুখানি বেড়ে গেলেই হচ্ছে তোমার সেই ফ্লোটা টার্বুলেন্ট হয়ে যাবে, তখন আর পয়সনলিজ ইকুয়েশনে ভ্যালিড নয়। আর পয়সনলিজ ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে তুমি যে ওয়ার্কিং ফর্মুলাটা পেয়েছো টু ডিটারমাইন দ্য
রিলেটিভ ভিসকোসিটি কোএফিসিয়েন্ট অফ লিকুইড, সেটাও তোমার ভুল হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা যা হলো। আচ্ছা, নেক্সট এবারে চলে আসি আমি পয়সোলিজ ইকুয়েশন, তার ডেরিভেশনে আমি ঢুকে যাচ্ছি। পয়সোলিজ ইকুয়েশন। আচ্ছা, পয়সোলিজ ইকুয়েশনটা এটা আমরা করব হচ্ছে বেসিক্যালি ফর ইনকম্প্রেসিবল ফ্লুইড, তার জন্য মূলত করব। ইনকম্প্রেসিবল ফ্লুইড দ্যাট ইজ লিকুইড, তার জন্য, মানে গ্যাসের জন্য পয়সোলিজ ইকুয়েশনটা এখন করব না। গ্যাসের জন্য একটা মডিফিকেশন করতে হবে, সেটা আমরা পরে গ্যাসের ভিসকোসিটি যখন কথাবার্তা বলবো পরে সেটাকে বলছি। ফর ইনকম্প্রেসিবল ফ্লুইড আমি জাস্ট দেখতে চাইছি। দেখো তুমি একটা জাস্ট একটা ক্যাপিলারি নিচ্ছ, কিন্তু ক্যাপিলারিটাকে জাস্ট ছবিটাকে যাতে ভালো বুঝতে পারা যায় সেই জন্য আমি ক্যাপিলারিটা বড্ড মোটা করে তোমাকে দেখাচ্ছি, মানে জুম করে দেখাচ্ছি আর কি। ঠিক আছে, দেখো তোমার এইটা হচ্ছে ইনলেট, যেদিকে প্রেশারটা P1, আউটলেটের প্রেশারটা P2, এখানে P1টা গ্রেটার দ্যান P2, তাই তো? এই দিকটা তোমার ইনলেট, এদিক থেকে কোনো একটা ফ্লুইড ঢুকছে, এদিকটা হচ্ছে আউটলেট, এদিকে একটা ফ্লুইড তোমার বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো তোমার যেটা আমরা আগে আলোচনা করেছিলাম যে তোমার এই যদি একটা লিকুইড, মানে যখন স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন হচ্ছে আর কি, তখন যে লিকুইড লেয়ারটা হচ্ছে এই সারফেসের সঙ্গে অ্যাডজাসেন্ট, সে প্রায় রেস্টে থাকছে। এবারে তুমি আস্তে 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 যখন তুমি এই মানে সেন্টারের দিকে ঢোকার চেষ্টা করবে, তাহলে এইখানে একটা ধরো ধরো তোমার লেয়ার আছে, যে স্পিডে মুভ করবে ভেতরের লেয়ারটা বেশি স্পিডে মুভ করবে, সেন্টারের লেয়ারটা যে আরো আরো বেশি স্পিডে মুভ করবে, এরকম ভাবে তোমার এগোচ্ছে। ঠিক আছে, তা তুমি ধরে নাও যে মানে একটা মানে এ থেকে বা ঠিক একই রকম ভাবে উপরের দিকটাও তাই একই রকম ভাবে এইরকম ভাবে যাচ্ছে তোমার, এটা তোমার রেস্টে। তাহলে মানে লেয়ার স্ট্রাকচার মেনটেন হচ্ছে, মানে আমি এটা ধরে নিই যে স্ট্রিমলাইন ফ্লোটা ইজ মেনটেন, এটা ধরে নিতে হবে। ইনকম্প্রেসিবল ফ্লুইড স্ট্রিমলাইন ফ্লো ইজ মেনটেন্ড, এইটা। আর এবার যে লিকুইড লেয়ারটা হচ্ছে তোমার একদম সলিড সারফেসে সাথে অ্যাডজাসেন্ট, সে রেস্টে আছে, যত তুমি আস্তে 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 সেন্টারের দিকে ঢুকছো তার ভেলোসিটিটা হচ্ছে তোমার বাড়ছে। ঠিক আছে, এটা। আর এবারে সেন্টার থেকে তুমি ধরে নাও যে একটা আর দূরত্বে, সেন্টার থেকে একটা আর দূরত্বে, এটা সেন্টার, হ্যাঁ, সেন্টার থেকে একটা আর দূরত্বে ভেলোসিটি হচ্ছে তোমার ভি, আর থেকে আর প্লাস ডিআর দূরত্বে, এটা ধরে নাও তোমার ডিআর আর কি, ডিআর, কিন্তু ভেলোসিটি ধরে নাও ভি প্লাস ডিভি। তোমার মনে হতে পারে যে সেন্টার থেকে যত আমি সারফেসের দিকে যাচ্ছি ভেলোসিটিটা কমবে, ঠিক আছে, ডিভিটা নেগেটিভ সাইন হবে, অসুবিধা কিছু নেই। ডিস্টেন্সটা আমি ইউজুয়ালি, যেহেতু আগে কি হচ্ছে জেড বাড়ার সাথে সাথে ডিস্টেন্সটাকে মাপছিলাম, এখন আমি সেন্টারের রেসপেক্টে ডিস্টেন্সটাকে মাপছি। সেন্টার থেকে আর ডিস্টেন্সে যে তোমার লিকুইড লেয়ারটা আছে সেখানে ভেলোসিটিটা ধরে না ভি, আর আর প্লাস ডি আর ডিস্টেন্স তার ভেলোসিটি হচ্ছে ভি প্লাস ডিভি। ঠিক আছে, এটা। আর একটা জিনিস বলে নিই যে দুটো ইনফরমেশন, একটা হচ্ছে এ, যেটা স্মল এ, এইটা হচ্ছে তোমার রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি, মানে একদম এইখান থেকে একদম এই যে পুরোটা আর কি, এই যে পুরোটা, এটা তোমার এ, রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি। আর লেন্থ অফ দ্য ক্যাপিলারি যেটা, সেটা ধরে নাও এল, তাহলে এলটা হচ্ছে তোমার লেন্থ অফ দ্য ক্যাপিলারি। এই দুটো আমি জাস্ট বলে দিলাম। আর এবার আমি কতগুলো জিনিস ধরে নিচ্ছি, যে লেট v be the velocity of the
layer at a distance or from the center of the capillary or V plus dV be the velocity of the layer at a distance r plus dr from the center of the capillary। তাহলে তাহলে এখান থেকে ভেলোসিটি গ্রেডিয়েন্ট কত হলো? গ্রেডিয়েন্টটা তোমার ডিভি বাই ডিআর হলো এটা, ঠিক আছে? এটা ভেলোসিটি গ্রেডিয়েন্ট হচ্ছে ডিভি বাই ডিআর। আচ্ছা এবারে দেখো তুমি এই যে এই আর রেডিয়াসের এইটা হচ্ছে তোমার আর রেডিয়াসের একটা লেয়ার, সেদিক থেকে এদিকে যাচ্ছে, এইটা আর প্লাস ডিআর রেডিয়াসের লেয়ার। তাহলে এবারে কন্ট্যাক্ট এই যে দুটো লেয়ারের মধ্যে তুমি কন্ট্যাক্ট এরিয়াটা কত পাবে? তাহলে কন্ট্যাক্ট এরিয়া বিটুইন দ্য টু লেয়ার কত হচ্ছে? এরিয়া বিটুইন দিস two layers, two adjacent layers, আর কন্ট্যাক্ট এরিয়াটা কত হবে? তুমি দেখো জাস্ট সিম্পলি হচ্ছে কন্ট্যাক্ট এরিয়া ক্যাপিটাল এ বলো, এটা পরিষ্কার 2 পাই আর এল। কারণটা কি? কারণটা হচ্ছে তোমার তো এই কন্ট্যাক্ট এরিয়াটা একদম টোটাল একটা সিলিন্ড্রিক্যাল কন্ট্যাক্ট এরিয়া না? তোমার সিলিন্ড্রিক্যাল কন্ট্যাক্ট এরিয়া তোমার আর রেডিয়াসে যদি তুমি ধরো তাহলে তোমার জাস্ট সারকামফারেন্সটা হচ্ছে 2 পাই আর, তাকে এল দিয়ে গুণ করলে যেটা হয় না, যেটা একটা তোমার ধরো আর রেডিয়াসের একটা সিলিন্ডার, তার সারফেস এরিয়াটা কত? 2 পাই আর এল। তুমি তো আর আর প্লাস ডিআর দুটো লেয়ার কনসিডার করেছো, তাদের মধ্যে যে কন্ট্যাক্ট এরিয়াটা পরিষ্কার কত হবে? 2 পাই আর এল হবে। তা যদি হয় তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস ল অফ ভিসকসিটি তাহলে ভিসকাস ফোর্সটা কত হলো? তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস ল অফ ভিসকসিটি ভিসকাস ফোর্স মানে যেটা বেসিক্যালি অ্যাকচুয়ালি অপোজিং ফোর্স, ঠিক আছে? ভিসকাস ফোর্স এটা কতটা হচ্ছে? ভিসকাস ফোর্স এফ ভিসকাস এটা কত হবে না মাইনাস ইটা এ ডিভিডিআর, তো তার মানে এটা দাঁড়াচ্ছে দেখো মাইনাস ইটা ইন্টু 2 পাই আর এল ইন্টু ডিভি বাই ডিআর। আচ্ছা এখানে তুমি একটা খেয়াল রাখবে, জাস্ট এইখানে এই যে মাইনাস সাইনটা জাস্ট ইমপ্লাই করছে ইটস এন অপোজিং ফোর্স, ঠিক আছে? তাহলে হেয়ার বলে নিই যে আচ্ছা ঠিক আছে আমি এটা মানে 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 ঠিক আছে আর অত লেখার দরকার নেই, জাস্ট মানে এখানে মাইনাস সাইনটা জাস্ট রিপ্রেজেন্ট করছে ইটস এন অপোজিং ফোর্স। হ্যাঁ, এটা কিছু না, এটা ভিসকাস ফোর্স মানে সেটা অপোজিং ফোর্স, সেটা তোমার জানা আছে। আর এবারে কথাটা হচ্ছে কি, যদি অপোজিং ফোর্সটাই শুধুমাত্র থাকে তাহলে ফ্লুইডটা বাঁ দিক থেকে ডান দিকে ফ্লো করবে কেন? বাঁ দিক থেকে ডান দিকে ফ্লো করে কারণ একটা প্রেসার গ্রেডিয়েন্ট আছে। তাহলে প্রেসার গ্রেডিয়েন্ট কি না P1 মাইনাস P2, মানে প্রেসার গ্রেডিয়েন্ট মানে আমি বলছি যে মানে প্রেসার ডিফারেন্সটা কত না P1 মাইনাস P2, ইনলেটের প্রেসার P1 আউটলেটের প্রেসার হচ্ছে P2, তাহলে প্রেসার ডিফারেন্স হচ্ছে P1 মাইনাস P2। তাহলে ড্রাইভিং ফোর্স যার জন্য ফ্লুইডটা বাঁ দিক থেকে ডান দিকে ফ্লো করছে সেই ফোর্সটা কত হবে? ড্রাইভিং ফোর্স for which the fluid flows from inlet to outlet আউটলেট, এও আমি ড্রাইভিং বললাম। আচ্ছা কি প্রেসার ডিফারেন্সটা P1 মাইনাস P2, তাকে গুণ করতে হয় কি এরিয়া অফ ক্রস সেকশন দিয়ে। এরিয়া অফ ক্রস সেকশনটা কত হবে? পাই আর স্কয়ার, ঠিক আছে? এটা ক্রস সেকশনের এরিয়া। তাহলে তুমি জানো ফোর্সটা হচ্ছে মানে প্রেসারটা হচ্ছে ফোর্স পার সারফেস এরিয়া বা কন্টাক্ট মানে ক্রস সেকশনের এরিয়া। তাহলে তোমার করসপন্ডিং ফোর্সটাকে তুমি লিখতে পারো প্রেসার ডিফারেন্স ইনটু ক্রস সেকশনের এরিয়া। এইটা ধরো তোমার একটা 1 নম্বর ইকুয়েশন, এটা ধরো তোমার 2 নম্বর ইকুয়েশন।
তাহলে এবারে কি হবে তোমার when steady flow is maintained, স্টেডি ফ্লো মেনটেন হলে কোনো আনব্যালেন্স ফোর্স থাকা চলবে না। মেনটেন দেন কি দাঁড়াবে তোমার ভিসকাস ফোর্স আর ড্রাইভিং ফোর্স তোমার সমান হয়ে যেতে হবে। আচ্ছা ভিসকাস ফোর্সটা হচ্ছে মাইনাস ইটা 2 পাই আর এল ডিভি বাই ডিআর, আর এইটা হয়ে যাচ্ছে তোমার পি ওয়ান মাইনাস পিটাকে তুমি ডেল্টা পি লেখো, ডেল্টা পি পাই ইন্টু আর স্কোয়ার, মানে যেখানে পি ওয়ান মাইনাস পি টু সেটা হচ্ছে তোমার ডেল্টা আর হচ্ছে এইটা। তাহলে এখানে তুমি খেয়াল করো কি হচ্ছে তোমার মাইনাস ডিভি, এটা করে এদিকে পাঠিয়ে দেবে তুমি ডেল্টা পি বাই হচ্ছে তোমার পাই পাই কেটে চলে গেল 2 ইটা এল, এইখান থেকে যাচ্ছে আর স্কোয়ার, আর একটা কেটে গেছে আর ডিআর। দেখো তো ঠিক করলাম কিনা, এখানে তুমি মাইনাস ডিবিটাকে রেখে দিলে ডিআরটা এখানে গুণ হয়ে গেল, একটা আর কেটে গিয়ে আর ডিআর হলো, একটা পাই কেটে গেল, তাহলে 2 ইটা এলটা নিচে ভাগ হয়ে গেল এটা। আচ্ছা এবারে দেখো তুমি মাইনাস ডিভিটা যেটা তুমি লিখলে ডেল্টা পি বাই 2 ইটা এল আর ডিআর। স্যার বলো স্যার এফ ভিসকাস সমান সমান এফ ড্রাইভিংটা কেন হলো আরেকবার একটু বলবেন? ওই যে যখন স্টেডি ফ্লো হওয়া মানে হচ্ছে কোনো আনব্যালেন্স ফোর্স থাকা চলবে না, মানে তুমি তো স্টেডি ফ্লো মেনটেন হওয়া মানেটা কি, স্টেডি ফ্লো মেনটেন হওয়া মানেটা হচ্ছে পার ইউনিট টাইমে পার ইউনিট ক্রস সেকশনে এরিয়া দিয়ে হলে ইকুয়াল অ্যামাউন্ট অফ ফ্লুইড ফ্লো করছে। তাহলে ইকুয়াল অ্যামাউন্ট অফ ফ্লুইড ফ্লো করবে কখন, যখন কোনো আনব্যালেন্স ফোর্স থাকা চলবে না। নিউটনের প্রথম সূত্র অনুযায়ী যে বাইর হইতে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না হলে স্থির বস্তু যেমন স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। তাহলে পার ইউনিট টাইমে পার ইউনিট ক্রস সেকশন এরিয়া দিয়ে ইকুয়াল অ্যামাউন্টের ফ্লুইড যদি ফ্লো করতে হয় তাহলে ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে যেতে হবে। আর ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে যাওয়া মানে কোনো অপোজিং ফোর্স থাকা, মানে কোনো আনব্যালেন্স ফোর্স থাকা চলবে না। আর আনব্যালেন্স ফোর্স থাকা চলবে না মানেই হচ্ছে তোমার এই অপোজিং ফোর্স যেটা ভিসকাস ফোর্স যেটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে কাজ করছে, ড্রাইভিং ফোর্স যেটা সামনের ডিরেকশনে কাজ করছে হচ্ছে, সেই দুটো তোমার সমান হয়ে যেতে হবে। তাহলে একটা স্টেডি ফ্লো এর জন্য সবসময়ই হচ্ছে কোনো আনব্যালেন্স ফোর্স থাকা চলবে না। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা এটা দেখো তুমি এবারে সরি এটা মাইনাসটা যেমন আছে রাখি। আচ্ছা এবার তুমি এটাকে ইন্টিগ্রেট করো, দেখো আচ্ছা আটটা যখন আর তখন ভেলোসিটিটা ভি, আর আটটা যখন এ হবে তখন কি হবে, এটা মানে কি তুমি সেন্টার থেকে তো ডিস্টেন্সটাকে মাপছো, সেন্টার থেকে ডিস্টেন্সটাকে মেপে যদি রেডিয়াসটা তোমার এ হয়, ক্যাপিটাল রেডিয়াসটা এ হয়, তাহলে আটটা যখন এ হয়ে গেল মানে কি তুমি বেসিক্যালি সারফেসে পৌঁছে গেলে, সারফেসে পৌঁছে গেলে কি হয়, সারফেসে পৌঁছে গেলে ভেলোসিটি তোমার জিরো হয়ে যায়। ঠিক আছে না? তাহলে যখন সেন্টার থেকে ডিস্টেন্সটা আর তখন আমি ভেলোসিটি ভি বলেছি, কিন্তু সেন্টার থেকে ডিস্টেন্স যখন এ তখন কি হবে, তখন ভেলোসিটিটা শূন্য হয়ে যাবে। তাই এইটা করলে কত দাঁড়াচ্ছে, মাঝিটা শুধুমাত্র ভি হয়ে গেল, আর এইটা ডেল্টা পি বাই 4 ইটা এল ইন্টু এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হয়ে গেল। এটা এইটা হচ্ছে দেখো তোমার বেসিক্যালি ভেলোসিটিটা তুমি পেলে, ভলিউম নয়, দিস ইজ দ্য ভেলোসিটি অফ দ্য ফ্লুইড, যেটা রেডিয়াসের সঙ্গে কেমন করে ডিপেন্ড করছে সেটা হচ্ছে এইটা। এবং এইটা একটা উল্টো না প্যারাবোলার মতো দেখতে, মানে তুমি জাস্ট মানে খেয়াল করো যে তুমি যদি লেটস সে এটা ছবি আঁকার চেষ্টা করো, তুমি ছবিটাকে আঁকার ধরো চেষ্টা করছো, তুমি ধরো আমি জাস্ট তোমাকে এইরকম ভাবে দেখাচ্ছি যে হ্যাঁ ধরো হুম আচ্ছা ভেলোসিটি পজিটিভ নেগেটিভ হতে পারে, আমি শুধু স্পিডটা এখানে জাস্ট আলোচনা করছি। তা তুমি দেখো কি হচ্ছে যে তুমি যখন রেডিয়াসটাকে এই ধরো ধরো এদিকে তোমার রেডিয়াসটা ধরো তুমি প্লট করছো, বা উল্টোটা মানে এদিকে ভেলোসিটিটাকে প্লট করো, সবচেয়ে ভালো এদিকে ভেলোসিটিটাকে প্লট করো, এদিকে তুমি রেডিয়াসটাকে প্লট করো। ঠিক আছে, আচ্ছা আর যখন জিরো তখন তার ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছ তুমি। এবার আর এর ভ্যালু যখন তোমার আস্তে 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 এ হয়ে গেল, বেড়ে 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 যখন এ হয়ে গেল, ধরো এইটা হচ্ছে তোমার দেশে এ মানে মানে মানে
আর স্কোয়ারটা এ স্কোয়ার হচ্ছে, মানে আরটা প্লাস মাইনাস এ, সেটাও তুমি বলতে পারো প্লাসে, অথবা যখন মাইনাসে হয়ে যাচ্ছে আর কি এটা, আরটা যখন ধরো প্লাসে হচ্ছে, আরটা যখন মাইনাসে হচ্ছে, তখন জিনিসটা কি হচ্ছে, এটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে যখন আরটা জিরো তখন তার ভ্যালুটা ম্যাক্সিমাম, এবার আর এর ভ্যালুটা আস্তে আস্তে বাড়ছে, মানে হচ্ছে পুরো জিনিসটা কমছে, মানে এই যে ভ্যালুটা, এই এতখানি ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে ডেল্টা পি এ স্কোয়ার বাই হচ্ছে 4 ইটা এল। এবার আর এর ভ্যালুটা আস্তে 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 যখন বাড়ছে, জিনিসটা কমছে, কমে 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 কি হচ্ছে না, ওটা আলটিমেটলি তোমার একটা প্রোফাইল দিচ্ছে, যে প্রোফাইলটা হচ্ছে এরকম দেখতে। এটা কি হচ্ছে, এটা একদম উল্টোনা প্যারাবোলা টাইপের। তার মানে যেটা দাঁড়াচ্ছে, তুমি আটটা যখন একদম তোমার জিরো, তখন হচ্ছে এই হচ্ছে স্পিডটা। এবার আটটা ভ্যালুটা যখন বাড়ছে, দেখো তোমার স্পিডটা বেসিক্যালি কমলো, আরো যখন কমছে কমছে, যখন একদমই তোমার এ হয়ে গেল, সেটা তোমার জিরো হয়ে গেল। ঠিক একই রকম ভাবে এদিকেও তাই, এটা কমছে, কমে এই হচ্ছে যখন এইটা পুরো জিরো হয়ে যায়। তার মানে এই যে মানে ভেলোসিটি প্রোফাইলটা, সেটা হচ্ছে প্যারাবোলিক ইন নেচার। এবং আমরা ছবি আঁকার সময় এখানেও দেখো এইটাকে মোটামুটি ভাবে মেনটেন করে ছবিটাকে আঁকার চেষ্টা করেছি। দেখো এইটা, এই যে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, এটা দেখো আস্তে 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 প্যারাবোলা টাইপের, মানে একদম সেন্টারে তোমার ভেলোসিটিটা ম্যাক্সিমাম থাকছে, যখন সেন্টার থেকে আস্তে 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 সারফেসের দিকে যাচ্ছে, তোমার ভেলোসিটিটা স্যার এই কমছে। গ্রাফিক জায়গাটা আরেকবার বলবেন? এই যে মানে এটা জাস্ট এই ছবিটা, মানে তুমি যদি ধরো এই এইটাকে ভিটাকে ওয়াই ভাবো বা এক্স ভাবো, যা খুশি আর কি এইটাকে, আর আরটাকে তুমি ওয়াই ভাবো, তাহলে এটা না একটা উল্টোনা প্যারাবোলা। ঠিক আছে? মানে তোমার ওই যে হয় না, মানে প্যারাবোলা কি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সামথিং এক্স, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু সামথিং ওয়াই, যদি এরকম হয় তাহলে সেটা প্যারাবোলা হয়, তো সেটা একটা প্যারাবোলা। কিন্তু এখানে একটা মাইনাস সাইন আছে বলে এটা বেশ একটা উল্টোনা প্যারাবোলা। আর এবারে আমি জাস্ট প্যারাবোলার নেচারটাকে যদি না জানি, তবুও আমি ছবির নেচারটাকে জাস্ট গেস করতে পারি। সেটা হচ্ছে এই যে এই এক্সপ্রেশনে তুমি খেয়াল করে দেখো যে আর, প্রথম কথা হচ্ছে আর এর রেসপেক্টে ওটা একটা ইভেন ফাংশনের মতো, মানে আর পজিটিভ হলেও যেমন দেখতে, আর নেগেটিভ হলেও তেমন দেখতে। সেই জন্য এই আর এর ভ্যালুটা, এটা কিন্তু জিরো ভ্যালু তুমি ধরো, আর পজিটিভটা যেমন দেখতে, আর নেগেটিভটা ঠিক একই রকমের দেখতে। আর এবারে আর এর ভ্যালুটা যখন তোমার এ স্কোয়ার এ এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, বা আর স্কোয়ারটা এ স্কোয়ারের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তখন ভেলোসিটিটা শূন্য হয়ে যাচ্ছে। এখানে তাই হয়েছে, শূন্য হয়েছে। এবারে তুমি আর এর ভ্যালুটা তুমি এর থেকে আস্তে আস্তে কমিয়ে কমিয়ে আস্তে আস্তে যখন জিরোর দিকে গেলে, ভেলোসিটি বেড়ে 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 তখন ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছালো। এইটা তোমার এটা দাঁড়াচ্ছে যে এই যে আর যখন তোমার জিরো, অর্থাৎ যখন তুমি যে লেয়ারটাকে কনসিডার করছো সেটা একদম সেন্টার দিয়ে যাচ্ছে, তার ভেলোসিটিটা ম্যাক্সিমাম। সেন্টার থেকে যখন আস্তে আস্তে সরে 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 তুমি সারফেসের দিকে গেলে, তখন তার ভেলোসিটিটা কমছে, কমে গিয়ে একদম যখন তোমার একদম দেওয়ালে পৌঁছে যাচ্ছে, দেওয়ালে পৌঁছে গেলে তার ভেলোসিটিটা তোমার জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে যেটা দাঁড়াচ্ছে যে ভেলোসিটি প্রোফাইল আর কি, ভেলোসিটি প্রোফাইল ইজ প্যারাবোলিক ইন নেচার। হ্যাঁ, ভেলোসিটি প্রোফাইলটা প্যারাবোলিক, এটা তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে? হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে তুমি দেখো যে তোমার আমি চাইছি যে তোমার কোনো একটা গিভেন টাইমে বা পার ইউনিট টাইমে কতখানি ভলিউম অফ ইনকম্প্রেসিবল ফ্লুইড তোমার ফ্লো করবে। কতখানি ভলিউম অফ অ্যান ইনকম্প্রেসিবল ফ্লুইড বেসিক্যালি ফ্লো করবে, সেটা তোমাকে দেখতে হবে। আচ্ছা, সেটাকে দেখার জন্য এই যে ক্যাপিলারিটা ছিল না, যে ক্যাপিলারিটার এই যে ফ্রন্ট ভিউটা একটুখানি ভালো করে দেখো। তুমি অ্যাকচুয়ালি কি দেখছো? দেখছো কি এটা, যে এই যে ক্যাপিলারির যে সামনেটা, মানে আমি জাস্ট ক্যাপিলারির সামনেটা জাস্ট তোমাকে দেখাচ্ছি। সামনেটা জাস্ট তোমার দেখাচ্ছি। ধরো এটা তোমার কি হচ্ছে না, এখানে এই ধরে নাও তোমার যে আর রেডিয়াস একটা ধরেছিলে তুমি, আর রেডিয়াসের একটা তুমি মানে একটা স্ট্রিম লাইন, অর্থাৎ ফ্লুইড লেয়ার তুমি ধরেছিলে, যেটা হচ্ছে সেন্টার থেকে আর রেডিয়াসে। আর একটা লেয়ার তুমি ধরেছিলে যেটা হচ্ছে আর প্লাস ডিআর রেডিয়াস। এটা বেসিক্যালি তোমার আর প্লাস ডিআর রেডিয়াস, তাই তো? এটা মানে ক্যাপিলারিটাকে তুমি জাস্ট সিলিন্ড্রিকাল ক্যাপিলারি, তুমি সামনের দিকটা সার্কুলার, এই যে সামনের দিকটা দেখানো হচ্ছে না, সেন্টার থেকে আর রেডিয়াস একটা, আর আর প্লাস ডিআর রেডিয়াস একটা, সে দুটো সার্কুলার সেল তুমি আঁকছো।
আচ্ছা এবারে দেখো যেটা কথা হচ্ছে যে তোমার যেটা দেখতে হচ্ছে যে তোমার পার ইউনিট টাইমে তোমার কতখানি ফ্লুইড অ্যাকচুয়ালি ফ্লো করছে সেটা দেখতে চাইছি আর কি। তো দেখার জন্য তোমার কি করতে হবে? দেখো এই যে জায়গাটা সারফেস এরিয়াটা, সারফেস এরিয়াটা তার এরিয়াটা প্রথমে দেখি। এরিয়া অফ দ্য সার্কুলার সেল of radius r and r plus dr is given by, তুমি dA যদি বলো সেটা কি হবে না, বড় যে সার্কেলটা তার ক্রস সেকশনের এরিয়াটা হচ্ছে পাই r প্লাস dr তার স্কয়ার মাইনাস ছোট যে সার্কেলটা তার এরিয়াটা হচ্ছে পাই r স্কয়ার। তাহলে কি হচ্ছে এটা, পাই r স্কয়ার তুমি কমন নিয়ে নাও, তাহলে কি থেকে যাচ্ছে 1 প্লাস dr বাই r তার হোল স্কয়ার হয়ে গেল, 1 প্লাস dr বাই r তার হোল স্কয়ার হয়ে গেল মাইনাস 1 হয়ে গেল। মানে তুমি পাইটা পেলে এখান থেকে একটা আর স্কয়ার কমন নিলে কি, মানে আরটাকে স্কয়ারের ভেতর থেকে কমন নিয়ে নিলে পড়ে থেকে 1 প্লাস dr বাই r তার স্কয়ার রয়ে গেছে। তাহলে পাই আর স্কয়ারটা হলো, এটা দেখো এক্সপান্ড করলে কত, 1 প্লাস 2 ইন্টু dr বাই r প্লাস dr বাই r তার হোল স্কয়ার মাইনাস 1, এটা 1 1 কেটে চলে গেল। আচ্ছা এবারে দেখো যেটা হচ্ছে dr টা মাস লেস দ্যান r, সেই জন্য তুমি dr বাই r the square is neglected, মানে dr যদি মাস লেস দ্যান r হয় তাহলে dr বাই r তো ইটসেলফ ছোট, তা dr বাই r তার স্কয়ারটা আরো ছোট, তাহলে নেগলেক্ট করে তাহলে 1 1 কেটে করে চলে গেল, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো এটা 2 পাই r dr তোমার হয়ে যাচ্ছে। তাহলে এখানে 2 dr বাই r হয়ে যাবে, এটা r কেটে চলে গেল, তাহলে 2 পাই r ইনটু dr এটা তোমার হয়ে যাবে এটা। তাহলে এবারে দেখো যে যদি ভেলোসিটিটা তোমার v হয় তাহলে জাস্ট তোমার কোন একটা গিভেন টাইমে ওই ছোট্ট জায়গাটা দিয়ে কতখানি ভলিউম ফ্লো করবে। দেখো তোমার খুব স্বাভাবিক ব্যাপার যে তোমার যদি ক্রস সেকশনের এরিয়াটাকে তুমি যদি মানে মানে ভেলোসিটি ভি মানে কি, 1 সেকেন্ডে সে ভি লেন্থ কভার করছে, তাহলে 1 সেকেন্ডে ভি লেন্থ কভার করছে আর ক্রস সেকশনের এরিয়াটা আমি ডিএ দিয়ে লিখেছি, তাহলে তোমার এরিয়াটাকে লেন্থ দিয়ে গুণ করলে ভলিউম পাওয়া যায়, তাহলে 1 সেকেন্ডে কতখানি ভলিউম ফ্লো করছে, জাস্ট তোমার 1 সেকেন্ডে কতখানি ডিসটেন্স গেল অর্থাৎ ভেলোসিটিটা তাকে তোমাকে গুণ করে দিতে হবে এই ক্রস সেকশনের এরিয়াটাকে দিয়ে। তাহলে ভলিউম অফ ফ্লুইড ফ্লোজ, ভলিউম অফ ফ্লুইড ফ্লোজ পার সেকেন্ড, ধরো পার ইউনিট টাইমের এখানে পার সেকেন্ড, এখানে ভেলোসিটিটাকে আমি জাস্ট সেকেন্ডে লিখছি আর কি এইটা। এই যদি তুমি ডিভি বলো সেই ডিভিটা কত হবে, ভেলোসিটি তাকে গুণ করতে হবে কি এই ছোট্ট এরিয়াটা দিয়ে, অর্থাৎ ভেলোসিটিটা ছিল কত ডেল্টা পি ওই 4 ইটা এল ইন্টু এ স্কয়ার মাইনাস আর স্কয়ার, আর ডিআরটা হয়ে গেল কত 2 পাই আর ডিআর, ডি এটা হয়ে গেল কত 2 পাই আর ডিআর এইটা। তা তুমি একটা কাজ করো, পাই ডেল্টা পি বাই 2 ইটা এল, এটা হলো এ স্কয়ার আর মাইনাস আর কিউব ইন্টু ডিআর এটা। তাহলে এবারে ভলিউম ফ্লোজ মানে ভলিউম অফ ফ্লুইড ফ্লোজ পার সেকেন্ড থ্রু দ্য সার্কুলার সেল of radius r and r plus dr, হ্যাঁ এই r এবং r plus dr যে সার্কুলার সেলটা বলছি সেটা থ্রু দিয়ে আর কি, যে কতখানি ফ্লুইড ফ্লো করছে সেইটা হচ্ছে এইটা। এবারে আমার যদি টোটাল ভলিউম ফ্লোজ আমি ক্যালকুলেট করি, তাহলে টোটাল ভলিউম ফ্লোজ পার সেকেন্ড through the capillary of রেডিয়াস এ, সেটা কি হবে, সেটা তুমি ভি যদি বলো সেটা যে পাই ডেল্টা পি বাই 2 ইটা এল এ স্কয়ার আর মাইনাস আর কিউব ডিআর, এটাকে তোমাকে ইন্টিগ্রেট করে দিতে হবে কত পর্যন্ত, 0 থেকে এ অবধি,
তাহলে আরটা ইন্টিগ্রেট করে দিতে হবে 0 থেকে a অবধি, তাহলে তুমি পেয়ে যাবে। সেটা কি দাঁড়াচ্ছে পাই ডেল্টা পি বাই 2 ইটা এল। দেখো এটা a স্কোয়ার আর স্কোয়ার বাই 2 মাইনাস এটা r টু দি পাওয়ার 4 বাই 4। লিমিটটা তোমার বসলো কত 0 থেকে a অবধি, কারণ এটা যখন তুমি ইন্টিগ্রেশন করবে এই আরটা আর স্কোয়ার বাই 2 হয়ে গেল, আর কিউব আর টু দি পাওয়ার 4 বাই 4 হয়ে গেল, এরকম হলো এটা। তাহলে সেখান থেকে ভি কত হলো, ভিটা হচ্ছে তোমার পাই ডেল্টা পি বাই 2 ইটা এল। এখানে তোমার যদি তুমি লিমিটটাকে বসাও তোমার হচ্ছে, আচ্ছা এক লাইন লিখে দিই আগে প্রথমে, তারপর না যোগটাকে করব। তুমি প্রথমে এ লিমিটটাকে বসালে প্রথম পার্টটা হয়ে যাচ্ছে কত a টু দি পাওয়ার 4 বাই 2 মাইনাস টু টু দি পাওয়ার 4 বাই 4। এখানে তুমি a বসিয়ে দিলে এটা a স্কোয়ার a স্কোয়ার a টু দি পাওয়ার 4 বাই 2 মাইনাস a টু দি পাওয়ার 4 বাই 4। এটা এটা কত হচ্ছে দেখো তোমার পাই ডেল্টা পি a টু দি পাওয়ার 4 বাই 8 ইটা এল। তুমি এটা বিয়োগ যদি করো তাহলে কত হচ্ছে, এটা a টু দি পাওয়ার 4 বাই 4 হয়ে যাচ্ছে, গুণ হয়ে গেল, তাহলে পাই ডেল্টা পি a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 ইটা এল। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি ভলিউম অফ ফ্লুইড ফ্লোজ পার ইউনিট টাইম থ্রু এ ক্যাপিলারি অফ রেডিয়াস এ। এই যে ইকুয়েশনটা পাওয়া গেল, দিস ইজ দ্য পয়সোলিজ ইকুয়েশন। পয়সোলিজ ইকুয়েশন ফর অ্যান ইনকম্প্রেসিবল ফ্লুইড। আচ্ছা এখানে মানে ইনকম্প্রেসিবল এই নেচারটা তো কোথায় ঢুকলো তোমার, মানে ইনকম্প্রেসিবল এই প্রপার্টি আমি কোথায় কাজে লাগালাম, কাজে লাগালাম কিছুই নয়। দেখো তোমার ইনলেটে প্রেসার ছিল P1, আউটলেটে প্রেসার হচ্ছে P2। তাহলে যদি কম্প্রেসেবল হয় তাহলে প্রেসার বেশি হলে কি হবে, প্রেসার বেশি হলে ডেনসিটি তোমার বেড়ে যাবে, আর প্রেসার কম হয়ে মানে প্রেসার বেড়ে গেলে, প্রেসার বেশি হয়ে গেলে ভলিউমটা কমে গেল অর্থাৎ ডেনসিটি বেড়ে যাবে, আর প্রেসার কমে গেলে ভলিউমটা বেড়ে যাবে অর্থাৎ ডেনসিটি কমে যাবে। কিন্তু আমি এখানে থ্রু আউট কি করেছি, আমি কি P1 এ ডেনসিটি ρ1, P2 তে ডেনসিটি ρ2 আমি বলেছি, আমি কি করেছি না থ্রু আউট তোমার ডেনসিটিটা কনস্ট্যান্ট থাকছে, সেই রোটাকেই আমি জাস্ট থ্রু আউট ইউজ করেছি। মানে এটা মানে 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 আমি যেটা বলতে চাইছি যে তোমার এই যে মানে ভলিউমটা আর কি, মানে ভলিউমটা সেইটা হচ্ছে তোমার যেটা হচ্ছে কি ঢুকলো যে ভলিউম আর বেরোলো যে ভলিউম আর কি, সেটাকে তুমি জাস্ট একই ধরছো আর কি। কিন্তু তোমার যেহেতু মানে মাসটা হয়তো এক থাকতে পারতো, কিন্তু যখন প্রেসার P1 তখন তোমার ভলিউমটা কমে যাওয়ার কথা, যখন প্রেসার P2 মানে প্রেসারটা কমে গেল মানে তখন ভলিউমটা বেড়ে যাওয়ার কথা, সেটা আমি কিন্তু কনসিডার করছি না। অর্থাৎ ডেনসিটি আমি থ্রুআউট কনস্ট্যান্ট ধরে নিয়েছি। হ্যাঁ, সেই জন্য তোমার ভলিউমটা সেটা মানে ফ্লুইডটাকে ইনকম্প্রেসিবল ধরে নিয়েছি বলে যে ভলিউমটা ঢুকছে বেসিক্যালি সেই ভলিউমটা বেরোচ্ছে আর কি, সেটাকে ধরে নিয়ে জাস্ট পুরো কাজটাকে হচ্ছে। তাহলে এটা হচ্ছে দেখো একটা পয়সোলিজ ইকুয়েশন হলো ফর অ্যান ইনকম্প্রেসিবল ফ্লুইড। ঠিক আছে, বোঝা গেল পয়সোলিজ ইকুয়েশনটা ডেরিভেশনটা কোথাও কোনো অসুবিধা নাই তো? না স্যার। আচ্ছা এবারে এখানে একটু খেয়াল করো যে পয়সোলিজ ইকুয়েশন এইটা হচ্ছে ভলিউম ফ্লোজ ফর ইউনিট টাইম, কিন্তু হ্যাঁ ভলিউম ফ্লোজ থ্রু এ ক্যাপিলারি অফ রেডিয়াস এ অ্যান্ড লেন্থ এল, এটা হচ্ছে পার ইউনিট টাইম। আর এবারে এখানে কতগুলো জিনিস খুব ইম্পর্টেন্ট, মানে পরীক্ষা যেটা কোশ্চেন্স পড়ে আর কি, সেটা হচ্ছে যে একটা প্রবলেম হিসেবে দিই আর কি। প্রবলেমটা হচ্ছে এরকম যে ইন দা ডিটারমিনেশন অফ viscosity coefficient of a fluid বা লিকুইড যাই বলো ফ্লুইড using Poiseuille's formula, if there is an error in the determination of radius of capillary is plus 1%, what should be the error
what should be the error, মানে এগুলো আসলে সবসময় এগুলো না দেয়ার ইজ এ রিলেটিভ এরার হতে পারে, তুমি এটাকে মানে আসলে এগুলো সব রিলেটিভ এরার, মানে পার্সেন্ট থেকে যখন তুমি এক্সপ্রেস করবে না, এগুলো অ্যাবসলিউট এরার না, সেগুলো রিলেটিভ এরার। স্যার আপনি ডিটারমিনেশন অফ রেডিয়াস অফ ক্যাপিলারির পর কি লিখেছেন? ডিটারমিনেশন মানে এ রিলেটিভ এরার ইন দ্য ডিটারমিনেশন অফ রেডিয়াস অফ ক্যাপিলারি ইজ +1%, +1% এইটা। তাহলে আমি বলছি যে হোয়াট শুড বি দ্য এরার ইন ইটা, মানে ভিসকোসিটি কোএফিসিয়েন্টটা তোমার এরারটা কত হবে। আচ্ছা এইটা কেমন করে করতে হবে দেখো, মানে আমি একটা রাস্তা শেখাচ্ছি, তুমি অন্য রাস্তায় জাস্ট করতে পারো। তাহলে ফ্রম পয়সলিজ ইকুয়েশন যখন কাজে লাগাচ্ছে যখন, তখন ইটাটা কি হচ্ছে, ইটাটা হচ্ছে পাই ডেল্টা পি ইন্টু a⁴ ডিভাইডেড বাই 8 ভিএল। তাহলে পয়সলিজ ইকুয়েশনটাকে যদি ঘুরিয়ে লিখলে ইটাটাকে বাঁ দিকে করে ভিটাকে জাস্ট ডান দিকে তুমি করে দিলে এটা। তাহলে এইখান থেকে তুমি ডি ইটাটাকে ক্যালকুলেট করো, আর ইটার চেঞ্জ দেখে এটা কত হবে, পাই ডেল্টা পি বাই 8 ভিএলটা যেমন আছে সেটা কত হবে 4a³ ইন্টু ডিএ হবে, ঠিক আছে না। তুমি একদম ডিটা বাই ডিএ যদি করো তাহলে এখানে এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে বলে 4a³ হয়ে গেল, আমি ডিএটা অ্যাজ ইউজুয়াল ডান দিকে গুণ করে দিয়েছি, তাহলে 4a³ ডিএ হয়ে গেল এটা, ঠিক আছে। আচ্ছা এবারে তোমার ধরো এই ডি ইটা বাই ইটা এটা কত, তাহলে দেখো তোমার পাই ডেল্টা p⁴ বা 8 ভিএল 4a³ ডিএ, 4a³ ডিএ এটা হলো ডিটা। আচ্ছা এবার তার সঙ্গে তোমাকে ইটা দিয়ে ভাগ করে দিতে হচ্ছে, মানে পাই ডেল্টা p⁴ ডেল্টা পি বাই কি পাই ডেল্টা পি a⁴ উপরে চলে গেল 8 ভিএল, এইটা কি দাঁড়াচ্ছে দেখ, সব কেটে কুটে গেল 4 ডি এ বাই এ হলো, তাই তো। তাহলে এবারে তুমি দেখো যদি ডি ইটা বাই ইটা তাকে তুমি 100% দিয়ে গুণ করো, তাহলে পার্সেন্টেজ অফ এরার হবে দেখো তো 4 ডিএ বাই এ ইন্টু 100% হলো এটা, ঠিক আছে। এবারে দেখো এই ডিএ বাই এ ইন্টু 100% সেটাই তো বলে দিচ্ছে +1%, আর রিলেটিভ এরার অফ রেডিয়াস কি হবে, তোমার রেডিয়াস মাপার ভুল অ্যাজ ইউজুয়াল তোমার ডিএ হয়েছে, তার জন্য তোমার ভিসকোসিটি মাপার ভুল হচ্ছে ডি ইটা হয়েছে। তাহলে তোমার সবসময় রিলেটিভ এরার ক্যালকুলেট করতে হয় কি করে, যে তোমার ভুলটা ডিভাইডেড বাই অ্যাবসলিউট ভ্যালু ইন্টু 100%, তার মানে ডিএ বাই এ ইন্টু 100%, এইটা তোমার অ্যাকচুয়ালি বলে দেওয়া আছে সেটা হচ্ছে +1% এটা। তাহলে এখান থেকে দেখো ডিটা বাই ইটা ইন্টু মানে 100% সেটা হচ্ছে তোমার হয়ে গেল কত +4%, এইটা +4%। তাহলে এইটাই হচ্ছে তোমার রিলেটিভ এরার ইন ইটা। এই টাইপের তোমাকে প্রবলেমগুলোকে করতে হবে একবারে, এখান থেকে পরীক্ষা বেশ কোশ্চেন্স পড়ে এইটা। আচ্ছা এবং এখানে তোমার পরিষ্কার হবে যে তুমি যখন এই এই যা কিছু করেছে টরেছে দেখো, এই যে যেমন ধরো আমি নিউটনস ল অফ ভিসকোসিটি এখানে ব্যবহার করেছি, তাই তো। এই যে নিউটনস ল অফ ভিসকোসিটি ব্যবহার করতে হবে, নিউটন ল অফ ভিসকোসিটি কখন ভ্যালিড, যখন হচ্ছে স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন হচ্ছে, তার মানে পয়সলিজ ইকুয়েশনটা কখন ভ্যালিড, তখন স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন হচ্ছে, ঠিক আছে। এবার স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন কখন হবে, যখন হচ্ছে ভেলোসিটিটা ক্রিটিক্যাল ভেলোসিটি থেকে কম। আচ্ছা তাহলে ভেলোসিটিটা ক্রিটিক্যাল ভেলোসিটি থেকে কম তুমি কখন গ্যারান্টি করতে পারবে, যখন ক্রিটিক্যাল ভেলোসিটিতে বেশি। আর ক্রিটিক্যাল ভেলোসিটি বেশি তুমি কখন গ্যারান্টি করতে পারবে, যখন রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি কম। তার মানে রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি যখন কম হবে তখন স্ট্রিমলাইন ফ্লো ইজ ভ্যালিড, তখন তোমার পয়সলিজ ইকুয়েশনটা ভ্যালিড। আর যদি তুমি আজকে পয়সলিজ ইকুয়েশনটাকে ব্যবহার করতে চাও তোমার কোনো একটা বুড়েট বা পিপিএট বা ইত্যাদির জন্য, তখন রেডিয়াসটা এত বেশি হয়ে যাচ্ছে তখন তুমি সেটা ব্যবহার করতে পারবে না, ঠিক আছে। সেটা একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। দেখো যা বলেছে এখন পর্যন্ত ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ স্যার। আচ্ছা।
আচ্ছা, এবারে আমরা নেক্সট যে কাজটাকে করব স্যার লিভ সেটা করে দেবো? হ্যাঁ বলো, বলো বলো কলেজ আছে, লিভ করে দেবো? যা খুশি তোমার, তোমার যেটা ইম্পর্টেন্ট তুমি সেটা করবে, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট আমি যে কাজটাকে করব একটুখানি পাল্টে দিয়ে করি, যে ডিটারমিনেশন অফ of relative viscosity coefficient of a liquid using Oswald viscometer. এটা ঠিক আছে, ডিটারমিনেশন অফ রিলেটিভ ভিসকোসিটি coefficient of a fluid of a liquid using Oswald viscometer. দেখো, আচ্ছা এইখানে তুমি একটা জিনিস প্রথমে বোঝো বোঝো যে ধরো তুমি এই যে ফর্মুলা ইউজ করছো, এই যে ইটা ইকুয়াল টু মানে যেখানে একটা লিখেছি না তোমার, তো এই যে তুমি ফর্মুলাটাকে ইউজ করো যেখানে 45 ফর্মুলা থেকে, তুমি দেখো এইখান থেকে তুমি ইটা বের করে নিতে পারো, কিন্তু এই ফর্মুলা থেকে ডিরেক্টলি ইটা বের করা যেটা সমস্যা কি জানো তো, সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এই রেডিয়াস অফ দ্য ক্যাপিটালিটাকে ঠিক ঠিক করে বের করা। এবার ক্যাপিটাল রেডিয়াসটা এত কম যে যদি তোমার ক্যাপিটাল রেডিয়াস মেজারমেন্টে ভুল 1% হয়ে যায়, তাহলে ইটা মেজারমেন্টের ভুল কিন্তু 4% হয়ে যাবে। আর রেডিয়াসটা খুব ছোট বলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিটারমাইন রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি এক্স্যাক্টলি, এবং সেই জন্য এক্স্যাক্ট তোমার ভিসকোসিটি কোএফিসিয়েন্ট ইউজিং দ্য পয়সোলিস ফর্মুলা বের করা কিন্তু খুব ডিফিকাল্ট। তো একটা পয়েন্ট আছে এখানে তোমায় বলে দিই একটুখানি অন্য কালিতে, সেটা হচ্ছে যে it is very difficult to determine the radius of the capillary. It is very difficult to determine the radius of the capillary accurately. Hence, absolute viscosity coefficient comes out from the Poisson equation will be erroneous. ঠিক আছে, তাহলে আর রেডিয়াসের ভুল, রেডিয়াস মাপার ভুল তোমার হবে, আর রেডিয়াস মাপার সামান্য ভুল হয়ে গেলে কিন্তু ভিসকোসিটি কোএফিসিয়েন্ট মাপার অনেক বেশি ভুল হয়ে যাবে। রিলেটিভ এরারটা একটা 1% হলে এটা হচ্ছে 4% হয়ে যাচ্ছে। আর রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি এত মানে মানে ক্যাপিলারিটা এত সরু না, তার রেডিয়াসটা এক্স্যাক্টলি মাপা খুব ডিফিকাল্ট। ট্রাভেলিং মাইক্রোস্কোপ দিয়ে জাস্ট মাপা হয়, সেটা আমরা তো আমাদের সময় আছে ফিজিক্সের প্র্যাকটিক্যাল করতে হতো, যেখানে যে ক্যাপিলারি রেডিয়াস বা তোমার সরু তারও যে রেডিয়াস মাপতে হতে আছে মুভিং টেলিস্কোপ টাইপের একটা জিনিস, ট্রাভেলিং মাইক্রোস্কোপ টাইপের একটা কিছু ইউজ করে আর কি। এটা মানে সেটা আমাদের মনে আছে প্র্যাকটিক্যালটা, ওই আমি অডিউলার সেনা টানা সব আমরা ক্যালকুলেটার করে করতাম আর কি। যেটা যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে বেশ সমস্যা, মানে সামান্য ভুল, মানে এত রেডিয়াসটা খুব কম, তাহলে পার্সেন্টেজ অফ এরারটা না বড্ড বেশি হয়ে যায় আর কি। আর পার্সেন্টেজ অফ এরার বেশি হয়ে যাবে, আবার ভিসকোসিটি কোএফিসিয়েন্ট সেটা আবার এরারটা আরো 4 টাইমস বেশি হয়ে যায়, সেজন্য এটা খুব ডিফিকাল্ট আর কি। সেই জন্য আমরা মূলত যেটা করি সেটা রিলেটিভ ভিসকোসিটিটা। আচ্ছা, রিলেটিভ ভিসকোসিটিটা বের করবো কি দিয়ে বললাম না, অসওয়াল্ড ভিসকোমিটার ইউজ করে। আচ্ছা, অসওয়াল্ড ভিসকোমিটার জিনিসটা কেমন একটুখানি বুঝতে হবে। আচ্ছা, অসওয়াল্ড ভিসকোমিটারটা নর্মাল স্ট্রাকচারটা হচ্ছে এরকম তোমার, দেখাই।
হুম, হুম, হুম। তোমার কোন দিকে নেবে তুমি? এই দিকটাই করো, এই দিকটা একটুখানি তোমার মোটা নাও। আমি আসলে একটা ছবি আঁকছি, ওই বুঝতে পারছো তো, সব ভালো ছবি আঁকতে পারি না। আমার ছবিটা খুব বাজে হচ্ছে, যাকে আর এ করছি না তো। আমি এরকম একটা মানে অসল বিস্কুটের নর্মাল শেপটা হচ্ছে এরকম দেখতে আর কি, হ্যাঁ? এইদিকে টিউবটা একটু ন্যারো, আর এদিকে টিউবটা হচ্ছে একটুখানি মানে একটুখানি মোটা টিউব আর কি। আচ্ছা, এবার এইখানে যেটা হয়, মুখ দিয়ে টানার জন্য এইখানে একটা তোমার রাবারের একটা রাবার, মানে রাবার টিউব জাস্ট লাগানো থাকে আর কি। রাবার টিউব, এটা হচ্ছে তোমার ন্যারো, এটা ন্যারো, এটা হচ্ছে তোমার বেসিক্যালি, এটা কিছুটা হচ্ছে তোমার ওয়াইড লিম্ব আর কি। ন্যারো লিম্ব, এটা ওয়াইড লিম্ব। আর এবারে এইখানে একটা দাগ দেওয়া থাকে, এখানে একটা দাগ দেওয়া থাকে, আর এইখানে তোমার অ্যাকচুয়ালি একটা ভেতরে হচ্ছে তোমার একটা ক্যাপিলারি থাকে, হ্যাঁ? ক্যাপিলারি টাইপের থাকে এখানে একটা। ঠিক আছে? এটা হচ্ছে নরমাল ব্যাপারটা। এটা হয়তো লিম্বটা একটু বড় করলে হয়তো ভালো হতো, কিন্তু ওই মোছামুছি করতে গেলে আবার ওই বড়টা পরে পুরো জিনিসটা মুছে যাবে বলে আমি আবার আর নতুন করে কিছু করছি না। এই লিম্বটা একটু লম্বা করলে হয়তো ভালো হতো। এখানে একটা সরু ক্যাপিলারি তোমার থাকে। ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে ভলিউমটা, এই ভলিউমটা ধরে নাও তোমার লেটস সে ভি। আচ্ছা, লোকে যেটা করবে সেটা হচ্ছে এই যে, এই ওয়াইড আর লিম্ব দিয়ে সে না ধরো একটা মাপা, এটা এই যে তোমার মানে মানে এখানে এই যে ভলিউমটা কখনো 10 ml হয়, কখনো 20 ml হয়। এবার যেটা লোকে যেটা করবে যে এইখান থেকে তোমার একটা আ গিভেন অ্যামাউন্ট এর ধরো জলই আজ ফর এক্সাম্পল, ১ম এ ধরো জল তোমার দিল। ধরো যে সে 20 ml জল এখানে সে দিল। 20 ml বা আরেকটু বেশিও হতে পারে। 20 ml 20 ml জল সে দিল। এবার আমি এখানে শাক করে কি করব? জলটাকে এইখান পর্যন্ত তুলে নেব আরকি। মানে এখানে টানবো, মুখে করে শাক করব। করে হচ্ছে, কারণ জলটা তো এখানে ইউজুয়ালি থেকে যাবে। সমস্ত ছিল তো ধর্মজন, তাহলে এই এতখানি লেয়ার ধরো তোমার, এতখানি লেয়ার ধরো কিছু একটা হলো। এবার তুমি জাস্ট ওটাকে মুখে করে টানছো। টেনে হচ্ছে তুমি জাস্ট শাক করে উপর পর্যন্ত তুলে নিলে আরকি। ঠিক আছে তো? আচ্ছা, এবারে তুমি যেটা করবে সেটা হচ্ছে এই যে এইখান থেকে এই পর্যন্ত, এই যে মানে এই দাগ, মানে এই দাগটা যখন টাচ করলো, আর এইখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে, আর এখানে তোমার ধরো একটা দাগ আছে, এখানে একটা ধরো দাগ আছে। তাহলে এই দুটো দাগ, মানে এই দাগে যখন এলো তখন স্টপ ওয়াচ অন করব। এই দাগে যখন আছে তখন স্টপ ওয়াচ আমি অফ করব। তো এই দুটো টাইম আমি জাস্ট মাপবো, যে টাইম অফ ফ্লো আরকি। তাই তো? তো ধরো তুমি ১ম এ জলের জন্যে করলে। আর তার আগে একটা জিনিস একটু বলে নিই, দাঁড়াও ১ সেকেন্ড। মানে তার আগে দেখো, তুমি যখন পয়সোলিজ ইকুয়েশনটাকে কাজে লাগাচ্ছ, পয়সোলিজ ইকুয়েশন তোমায় কি বলছে? পয়সোলিজ ইকুয়েশনে ইটাটা কত হচ্ছে? না, পাই ডেল্টা পি এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে 8 ভি আর এল। ঠিক তো? আচ্ছা, ভিটা হচ্ছে কি ভলিউম ফ্লোজ পার ইউনিট টাইম, এইটা। তাহলে আমি এক কাজ করছি, এইটা এই পার্টিকুলার কেসে এই যে ভলিউমটা, এই ভলিউমটাকে তুমি মানে ভি প্রাইম বা কিছু একটা বলি। তাহলে এই যে ভিটা, সেটার সঙ্গে যদি ভি প্রাইমের আমি কম্পেয়ার করি 4 বাই এটা কিন্তু 8
ভি প্রাইম বাই টি ইন্টু তোমার এল হলো। কারণ এটা কি মানে ধরো এইখান থেকে এই পর্যন্ত পড়তে কিন্তু তোর টি টাইম লাগে, তাহলে ভি প্রাইম ভলিউম পড়তে যদি টি টাইম লাগে, তাহলে পার ইউনিট টাইমে কতখানি ভলিউম ফ্লো করেছে সেটা ভি প্রাইম বাই টি। তাহলে এই বড় ভিটা ছিল তো ভলিউম ফ্লো পার ইউনিট টাইম, আর ভি প্রাইমটা যেটা সেটা করেছে কি, সেটা হচ্ছে এই টোটাল এই যে বাল্বটা, সেই বাল্বটার হচ্ছে ভলিউম। তাহলে এই টোটাল ভলিউমটা পড়তে যদি টি সেকেন্ড সময় লাগে, তাহলে ভি প্রাইম বাই টি সেটা হচ্ছে তোমার বেসিক্যালি ভি এর সঙ্গে সমান এটা। ঠিক আছে? আচ্ছা, এবারে একটা জিনিস এখানে খেয়াল করে দেখো যে তোমার এই ডেল্টা পিটা সেটা কি ইনলেটের প্রেসার এবং আউটলেটের প্রেসারের জাস্ট ডিফারেন্স। ঠিক আছে? তাহলে ইনলেটের প্রেসার এবং আউটলেটের প্রেসার ডিফারেন্স হচ্ছে তোমার বেসিক্যালি এ। আচ্ছা, এবারে এই ইনলেটের প্রেসার এবং আউটলেটের প্রেসারের ডিফারেন্সটা তুমি মোটামুটিভাবে কিরকম করে ভাববে যে ধরো আমি বাল্বগুলোর সাইজ একটু ছোট করে ফেলেছি। মানে যেটা হচ্ছে যে এইখান থেকে লিকুইডটা পড়ছে আর এইখান থেকে লিকুইডের বাইরে। তুমি ধরো এই মানে এই বাল্ব দুটোর সাইজ আসলে খুব মানে ডিসিমিলার হয়ে গেছে বলে একটুখানি বাজে হয়তো দেখতে হতে পারে তোমার। কাটাকাটি করলেও না মানে এত মুছে যাবে না, এই হচ্ছে সমস্যা। কতখানি মুছলো কে জানে, দেখি না। দুটো বাল্বের সাইজ মোটামুটি সমান। ধরো তুমি 20 ml যদি দিয়ে দাও, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে যখন তোমার হাইটটা যখন এই পর্যন্ত উঠলো না, তখন এইটা এইখানে আছে ধরো। এবারে কি হচ্ছে, এবারে এইটা যখন তোমার আস্তে আস্তে নামছে, এটা তোমার আস্তে আস্তে উঠছে। এবারে যেটা কথা হচ্ছে যে তোমার এই যে মানে যেটা হচ্ছে যে ইনলেট আর আউটলেট মানে এইখানে আর এইখানে, এইখানে এবং এইখানে এই দুটো হাইট ডিফারেন্স যদি তোমার এইচ বা কিছু একটা তুমি ধরো আরকি, এইটা তাহলে এইটা হচ্ছে তোমার মানে হাইট ডিফারেন্স এইটা মানে মানে এইভাবে ঠিক বলাটা ঠিক নয়। মানে অ্যাকচুয়ালি যেটা বলা উচিত হচ্ছে তোমার যে এইখানে মানে এইটা হচ্ছে ইনলেট, সেখানে প্রেশারটা P1 আর আউটলেটের প্রেশার মানে প্রেশার ডিফারেন্সটা তো দরকার। প্রেশার ডিফারেন্স মানেটা কি? প্রেশার ডিফারেন্সটার মানেটা জাস্ট সিম্পলি হচ্ছে যে তোমার ওই হাইট ডিফারেন্স থেকে তোমার প্রেশার ডিফারেন্স আসে একটা পার্টিকুলার লিকুইডের ক্ষেত্রে। তাহলে মিন ভ্যালু তুমি ধরে নাও। ধরো এইটার মাঝামাঝি জায়গাটা হচ্ছে তোমার আর এইটার মাঝামাঝি জায়গাটা। এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে যদি তুমি ফর দ্যা টাইম বিং ধরে নাও এইচ, এটা ধরে নাও। তাহলে এই যে ডেল্টা পিটা কত হচ্ছে? না এইচ রো ইনটু জি ইনটু এ টু দি পাওয়ার 4, উপরে যা টিতে যেমন আছে আছে, আর নিচে একটা তুমি করে নাও 8 ভি প্রাইম এল। মানে যেটা কথা হচ্ছে যে তুমি এই প্রেসার ডিফারেন্সটাকে এইচ রো জি দিয়ে তুমি এক্সপ্রেস করলে, এবারে যদি লিকুইডের ডেনসিটি গুলো বেশ কাছাকাছি হয় তাহলে না হাইট ডিফারেন্সটা মোরাললেস একই রকমের হবে। হ্যাঁ, আমি তো মানে হাইট ডিফারেন্সটা একই রকম হয়ে যাবে মানে আমি তো 10 ডেনসিটি তুমি ভুলে যাও। তুমি এখানে তো গিভেন অ্যামাউন্টের মানে জল যদি নাও তো 20 ml জল যদি নাও, আর যখন তুমি একটা লিকুইড নেবে তুমি 20 ml লিকুইডই নেবে আরকি। হ্যাঁ, সেই জন্যে আমরা পরে দেখব যে এইচটা কিন্তু তুমি জাস্ট জল দিলে যা, আর তুমি জাস্ট যে লিকুইডটার রিলেটিভ ভিসকোসিটি কোএফিসিয়েন্ট বের করতে হচ্ছে সেইটা নিলেও তোমার হাইটটা কিন্তু বেসিক্যালি একই হয়ে যায়। আর যে ক্যাপিলারিটি ইউজ করছো তুমি, সেই ক্যাপিলারির রেডিয়াস বলো, তার লেন্থ বলো, এই জিনিসগুলো সব ফিক্সড এইগুলো। তার মানে যেটা কথা যে এই যে ভিসকোসিটি কোএফিসিয়েন্ট তুমি বের যদি করো কোনো একটা গিভেন অসওয়াল ভিস্কোমিটার ইউজ করে, জলের জন্যে করো বা কোনো একটা লিকুইডের জন্যে করো, তাতে যে জিনিসগুলো শুধু ভ্যারি করতে পারে সেটা হচ্ছে কি, কি? সেটা হচ্ছে টাইম অফ ফ্লো আর হচ্ছে তার ডেনসিটি। বাকি যা আছে পাই, 8, ভি প্রাইম, এল, এইচ, জি, এ সেগুলো সব কিন্তু একই ভ্যালু। ঠিক আছে? তাহলে তাহলে ফর ওয়াটার যদি তুমি করো, ফর ওয়াটার ইটা ফর ওয়াটারটা কি তুমি লিখবে? না তোমার দেখো জাস্ট এই রো ফর ওয়াটার, টি ফর ওয়াটার, এইটা বাদ দিয়ে বাকি যে জিনিসটা পাই, এইচ, জি, এ টু দি পাওয়ার 4, 8, ভি প্রাইম এল পুরো একই থাকবে। আর ফর আননোন লিকুইড যার রিলেটিভ ভিসকোসিটি কোএফিসিয়েন্ট তোমাকে বের করতে হচ্ছে, তার জন্য তুমি কি লিখবে? আননোন লিকুইডের জন্য হচ্ছে আননোন লিকুইডের জন্য তোমার রো এই লিকুইড টি
লিকুইড, আর বাকি যে পার্টটা আছে পাই এইচ জি e⁴, মানে এইটা লিকুইড টু লিকুইড ভ্যারি করছে না, মানে এই যে বাঁদিকের যে কোয়ান্টিটিটা মানে ডেনসিটি আর টাইম অফ ফ্লো এই দুটো বাদ দিয়ে বাকি জিনিসটা কিন্তু জল দিলেও যা লিকুইড দিলেও তাই। তাই এই দুটো ইকুয়েশন থেকে তুমি যদি রিলেটিভ ভিসকোসিটি কোএফিসিয়েন্টটাকে বের করো, রিলেটিভ viscosity coefficient, এটা রিলেটিভ, এটা লিকুইড বাই হচ্ছে এটা ওয়াটার, এটা কত হবে দেখো, রো লিকুইড ইন্টু টি লিকুইড বাই রো ওয়াটার ইন্টু টি ওয়াটার, এই যে বাকি সব তো কনস্ট্যান্ট। তো এইটা যদি একটা ইকুয়েশন বলো তুমি, এটা ধরো 1 নম্বর ইকুয়েশন, এটা ধরো 2 নম্বর ইকুয়েশন। রিলেটিভ ভিসকোসিটি কোএফিসিয়েন্ট মানে কি রো লিকুইড বাই রো ওয়াটার, দেখো সব তোমার কেটে চলে গেছে, পড়ে থাকছে কত, রো লিকুইড টি লিকুইড বাই হচ্ছে তোমার রো ওয়াটার টি ওয়াটার। আচ্ছা এবার এইটাকে তুমি এইভাবে লিখতে পারো, এইটা বেসিক্যালি হচ্ছে রো লিকুইড বা রো ওয়াটার হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, তাই না, স্পেসিফিক গ্র্যাভিটি ফর দ্য লিকুইড ইন্টু টাইম ফর দ্য লিকুইড বাই হচ্ছে টাইম ফর দ্য ওয়াটার। তাহলে এইটা হচ্ছে তোমার এই রিলেটিভ ভিসকোসিটি কোএফিসিয়েন্টের ভ্যালু, ইটা ফর দ্য লিকুইড বাই ইটা ফর দ্য ওয়াটার। এবারে তোমাকে কোন একটা গিভেন টেম্পারেচারে যদি জলের যে ভিসকোসিটি কোএফিসিয়েন্টের ভ্যালু যদি সাপ্লাই করা থাকে, মানে ইফ হিট অফ ওয়াটার হ্যাজ বিন সাপ্লাইড, এটা তোমার মানে অনেক বইয়ে না, অনেক বই মানে ম্যাক্সিমাম বইয়ে হচ্ছে বিভিন্ন টেম্পারেচারে জলের ভিসকোসিটি কোএফিসিয়েন্টের একটা লিস্ট দেওয়া থাকে। তাহলে এটা বা প্র্যাকটিক্যাল করার সময় তোমার যদি কখনো মনে হয় যে এমনিতে নরমালি হচ্ছে রিলেটিভ ভিসকোসিটি কোএফিসিয়েন্ট বের করতে দেয়, যদি কখনো অ্যাবসলিউট ভিসকোসিটি কোএফিসিয়েন্ট ফর একটা গিভেন টেম্পারেচার বের করতে দেয়, তাহলে কিন্তু জলের ভিসকোসিটি কোএফিসিয়েন্ট তোমাকে সাপ্লাই করে দেবে। ইফ ইটা ওয়াটার হ্যাজ বিন সাপ্লাইড অ্যাট দ্য গিভেন টেম্পারেচার, মানে এক্সপেরিমেন্টাল টেম্পারেচারে, then we can determine the absolute viscosity coefficient of the liquid। আমি লিকুইডের অ্যাবসলিউট ভিসকোসিটি কোএফিসিয়েন্টটা কিন্তু বের করতে পারবো। আচ্ছা এবারে দেখো, তাহলে তুমি যখন প্র্যাকটিক্যালটা করবে তোমাকে কি করতে, দিস ইজ দ্য ওয়ার্কিং ফর্মুলা, এটা তো ওয়ার্কিং ফর্মুলা হয়ে গেল, মানে মানে পয়সোলিজ ইকুয়েশনটাকে কাজে লাগালে, পয়সোলিজ ইকুয়েশন কাজে লাগিয়ে তুমি অসওয়াল ভিস্কোমিটার দিয়ে কেমন করে রিলেটিভ ভিসকোসিটি কোএফিসিয়েন্ট বের করবে, তার ওয়ার্কিং ফর্মুলা হয়ে গেল এইটা। তাহলে এইখানে ওটা সত্যি কাজটাকে করতে গেলে তোমার স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে হবে আর টাইম অফ ফ্লোটাকে জাস্ট মাপতে হবে। আচ্ছা টাইম অফ ফ্লোটা মাপা খুব সহজ, এটাকে মেজার করতে হবে। আর কি করে মাপবে, খুব সহজ ব্যাপার, যেটা বললাম যে দেখো তুমি ওই বললাম না, এখানে তুমি লেটস এটা যদি 20 ml অসওয়াল ভিস্কোমিটার হয়, তাহলে তুমি একটা পিপেটে করে 20 ml লিকুইড মানে জল ধরো তুমি এখানে প্রথমে ঢেলে নিলে, এবারে এইখানে তুমি মুখে করে শাক করবে, একটা পাইপ আছে, শাক করলে, শাক করে কি হচ্ছে জলটা এই পর্যন্ত উঠে গেল, ধরো এই পর্যন্ত উঠে গেল, এবারে তুমি জাস্ট ছেড়ে দিলে ফ্রিলি করে, যখন এই দাগটা ক্রস করছে তখন তুমি স্টপ ওয়াচ অন করো, আর যখন এটা আস্তে আস্তে পড়বে, কারণ ক্যাপিলারি মানে খুব ধীরে পড়ে, যখন এই পর্যন্ত নেমে গেল আর কি, তখন তুমি স্টপ ওয়াচ অফ করো, তাহলে কতখানি টাইম লাগলো সেখান থেকে তুমি টাইম অফ ফ্লোটাকে ভেবে ফেলতে পারলে। জলের জন্য যেমন করে করছো, আননোন লিকুইডের জন্য তুমি এক্স্যাক্টলি একই রকম ভাবে করবে, এটা একটা কাজ। তাহলে এটা কোনো ব্যাপারই না। আর যেটা সমস্যা সেটা হচ্ছে তোমার স্পেসিফিক গ্র্যাভিটি তুমি কেমন করে মাপবে, ইজ মেজার্ড ইউজিং স্পেসিফিক গ্র্যাভিটি বোতল। স্পেসিফিক গ্র্যাভিটি বোতলে করে তোমাকে জাস্ট স্পেসিফিক গ্র্যাভিটিটাকে মাপতে হবে। আচ্ছা কেমন সেটা, আচ্ছা স্পেসিফিক গ্র্যাভিটি বোতল না এরকম দেখতে একটা বোতল, এখানে একটা স্পেসিফিক গ্র্যাভিটি বোতল থাকে, এর একটা ফাঁকা টাইপের একটা ঢাকনা থাকে। আচ্ছা তুমি কি করবে, দেখো স্পেসিফিক গ্র্যাভিটি বাই ডেফিনেশন কি,
ডেফিনেশনটা আমি যেটা লিখেছি দেখো, ডেনসিটি অফ দ্য লিকুইড বাই ডেনসিটি অফ ওয়াটার, ডেনসিটি অফ লিকুইড বাই ডেনসিটি অফ ওয়াটার। তুমি ধরো যে তোমার এই কন্টেনারটা যখন ফাঁকা, তার ওজন ধরো W0। W0 হচ্ছে ওয়েট অফ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি বোতল। আচ্ছা, ডব্লু ওয়াটার তো তুমি নাও ওয়েট অফ দ্য বোতল ফিল্ড উইথ ওয়াটার। জল ভর্তি করে ওজন করলে সেটা হলো এইটা হলো। আর ডব্লু লিকুইডটা কত হচ্ছে? ওয়েট অফ দ্য বোতল ফিল্ড উইথ লিকুইড, এটা ঠিক আছে। আর এবারে দেখো, তুমি যদি স্পেসিফিক গ্র্যাভিটি ফর দ্য লিকুইড বের করতে চাও, তাহলে ডেনসিটি ফর দ্য লিকুইড বা ডেনসিটি অফ ওয়াটার। আচ্ছা, তুমি যদি এই টোটাল ভলিউমটা লেসে ভি ধরে নাও, তাহলে কি হচ্ছে না, ডেনসিটি অফ লিকুইড, এই জলের ডেনসিটি মানে কি, জলের পরিমাণটা, জলের টোটাল পরিমাণটা ডিভাইডেড বাই টোটাল ভলিউম, মানে এই যে স্পেসিফিক গ্র্যাভিটি বোতলে তুমি জল যে ভর্তি করেছো তার ওজনটা ডিভাইডেড বাই হচ্ছে তার ভলিউম। আর এখানে কি হচ্ছে না, সরি, লিকুইডের, সরি এটা তো জল নয়, প্রথমে লিকুইডটা, তাহলে লিকুইডটার টোটাল মাস ডিভাইডেড বাই তার ভলিউম, আর এটা হচ্ছে জলের মাস ডিভাইডেড বাই টোটাল ভলিউম। তাহলে ভলিউম ভলিউম তোমার কেটে চলে গেল, এই ভলিউম ভলিউম কেটে চলে গেল, তাহলে মাস অফ লিকুইডটা কত হচ্ছে দেখো, তোমার লিকুইড ভর্তি করে ওজন মাইনাস ফাঁকা ওজন ডিভাইডেড বাই মাস অফ ওয়াটার কত হবে, তোমার জল ভর্তি করে ওজন মাইনাস হচ্ছে ফাঁকা ওজন, এইটা। তার মানে স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য লিকুইড তুমি কেমন করে বের করতে পারছো, যে ডব্লু লিকুইড মাইনাস ডব্লু জিরো ডিভাইডেড বাই, মানে মানে স্পেসিফিক গ্র্যাভিটি বোতলটা লিকুইড দিয়ে ভর্তি করে ওজন মাইনাস ফাঁকা ওজন, আর নিচে হচ্ছে তোমার থাকবে স্পেসিফিক গ্র্যাভিটি বোতলটা জল দিয়ে ভর্তি করে ওজন মাইনাস ফাঁকা ওজন। এটা কি করবে, করে তুমি সেখান থেকে স্পেসিফিক গ্র্যাভিটিটা পেয়ে গেলে। তার মানে দেখো, স্পেসিফিক গ্র্যাভিটি পেয়ে গেছো, এখান থেকে টাইম মেজারমেন্টটা কেমন করে করছো তুমি পেয়ে গেছো, এই ফর্মুলায় বের করবে, করলে তুমি রিলেটিভ ভিসকোসিটি কোএফিসিয়েন্টটাকে বের করে ফেলতে পারছো। তাহলে বোঝা গেল কেমন করে করা হলো, ঠিক আছে তো ছেলেরা, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে নাকি? হ্যালো, হ্যালো, এরে কখন লেফট হয়ে গেছি আমি, সর্বনাশ। হ্যাঁ, হ্যালো।